সে বারবার বলতে চাচ্ছে যে আমি তো মিথ্যা কথা বলবো না, মানে মিথ্যা কথা বলবো না মানে আমাকে এসি রুমে রাখছে, যা খেতে চাইছি সেইটা খাওয়াইছে। তখন আমরা কিন্তু সবাই ইনভলভ হয়ে যাই তার সাথে, যে প্লিজ তোমার সাথে আরো হাজার হাজার বন্দী যারা ছিল তাদের কন্ডিশনটা এক্স্যাক্টলি অপোজিট ছিল, তুমি এমন কিছু মিডিয়াতে বলবা না যেটা সবাইকে সবার কথাটাকে মিথ্যা প্রমাণিত করবে। এই প্রথম আলো গ্রুপ একজন আছে আপনার বিডিআর তদন্ত কমিশনে, তারা দুইজন ক্লোজ ফ্রেন্ডস অর মেটস অর সাম আদার রিলেটিভস, আই ডু নট নো। তারা একজন আছে বিডিআর এর নতুন তদন্ত কমিশনে, আর একজন আছে গুম কমিশনে। এবং এরা কিন্তু ওই কমিশনটাকে আওয়ামী লীগের লোকজন রাজনীতিক অপোনেন্টদেরকে গুম করতো, আর এখন তাদের টাকা পয়সা দিয়ে গুম কমিশনকে গুম করে ফেলছে। সৎসাহস আছে আমার একসাথে কমরেডদের নিয়ে আমরা সুবিধা নিব, এনজয় করব, কেন আমি একা নিব? ওনার তো সেই সৎসাহস নাই, উনি তো গাদ্দার শ্রেণীর লোক। আমি ঘৃণা করি যে উনি ওনার চরিত্র উন্মোচন করলেন। মানে উনি কি কারো প্ররোচনায় এগুলো করেছেন নাকি? না না না, কারো ওনার ব্যক্তি চরিত্রটা এরকম আমরা বুঝতে পারিনি, এটাই হলো সমস্যা। আপনারা দেখছেন যে ব্রিগেডিয়ার আজমি এবং অনেককে আয়নাঘরে নেওয়া হয়েছে। কেন তাদেরকে নেওয়া হলো এবং তারাই বা কথা কম বলতেছে কেন? তাদেরকে নাকি কথাগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, আপনারা এর বেশি বলতে পারবেন না, এর বেশি বলতে পারবেন এমন, মানে তাদেরকে যা শিখিয়ে দেওয়া তারা তাই বলেছে, এমন মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার হাসান নাসির। এবং আমান আজমিকে নিয়ে আরও কিছু উত্তর দিয়েছেন এবং এই আয়নাঘরে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কতটা ভূমিকা ছিল সেটা নিয়েও দিয়েছেন আরও কিছু নতুন তথ্য। তরুণ আমরা ব্রিগেডিয়ার নাসির এবং আরও কয়েকজনের আলোচনা শুনবো। আলোচনা যদিও বড়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে আয়নাঘর এই পরিদর্শনের মাধ্যমেও কিছু দুর্নীতি করা হয়েছে। নিয়ে গেছেন কিন্তু বাকিদেরকে কেন নিয়ে যাননি, এবং সেখানে কেন কালার করা ছিল, তারপরে 6 মাস পরে অনেক পরিবর্তন, সেটা নিজেও ব্রিগেডিয়ার আজমি বলেছেন পরিবর্তন। এইসব নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আয়নাঘর নিয়ে। আমরা সেসব নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব যে নির্বাচন নিয়ে, যে সংস্কার এবং নির্বাচন নিয়ে আসলে জামাত এবং বিএনপি মূল দুটি দল এখন বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছে, যে জামাত চাচ্ছে সংস্কার, বিএনপি চাচ্ছে নির্বাচন। এবং শেখ হাসিনার ব্যাপারে দীর্ঘ প্রতিবেদন জমা দিয়েছে জাতিসংঘ, জানিয়েছেন, এবং সে জাতিসংঘের মানবাধিকার থেকে, এবং সেখানে বলা হয়েছে হাসিনার নির্দেশে এই সমস্ত গুলি করা হয়েছে, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উল্লেখ করা আছে। এবং আমরা এইসব নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে 4 জন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি গর্বিত আপা। আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, অবসরপ্রাপ্ত। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন সাকিব আলী, সাবেক উপরাষ্ট্রদূত। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি কর্নেল হাসিনুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সেই আয়নাঘর, যে আয়নাঘরের কথা প্রথম আপনি তুলে ধরেছেন, এবং সেখান থেকে আমরা আয়নাঘরের আবিষ্কার এবং আয়নাঘর বলা হয়েছে। সে আয়নাঘর যখন পরিদর্শন হয় তখন আপনি নেই। তো ব্যাপারটাকে আসলে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন, আপনার মুখেই শুনতে চাই যে কেন নেই। আপা আমি আর কি বলবো, আমার লজ্জা লাগছে। এতটা ঝুঁকি নিয়ে আপনি জানেন, আপনার ভয়ে থাকতাম আমার এই বুঝি আবার ডাকলেন। আমার বাসার চারিপাশে থাকতো ডিজে ভাই, আমার বন্ধু ফেরদৌস আলী জানে। আমরা প্রথমে আমি 20 সালে বের হওয়ার পরে পরিকল্পনা ছিল আয়নাঘরে হামলা করে সবাইকে বের করে নিয়ে আসবো। এটা ছিল আমার দেশপ্রেম, ভালোবাসা, কমরেডশিপ। আর্মি স্যারকে দেখছি সবাইকে বের করে নিয়ে আসবো। প্রহরী থাকে 2 জন, আমাদের 2 বন্ধুর কাছে 2টা অস্ত্র ছিল, আরও কিছু সহযোগিতার দরকার ছিল, কিন্তু আমরা ভুল জায়গায় হিট করি। পরবর্তীতে আমরা ইন্টারভিউ দেই আল জাজিরার কাছে, ফেরদৌস ছিল সাথে, জুলকারনাইন সব অ্যারেস্ট করে। প্রায় 1 বছরের মতো কোনো প্রচার হয় নাই। তখন তাসলিম খুলে হাত ধরে জুলকারনাইনের সাহায্যে আমি সব কিছু প্রকাশ্যে আনি। তা 22 সালের 14 জুলাই মোস্ট প্রবলি। তার ঠিক 2 দিন আগে আমার বাসায় পুলিশ আসতে রাত 2টার সময়। কোথায় ছিলেন বলেন, যেহেতু আয়নাঘরের লিস্টের মধ্যে আমার নাম ছিল। আমি বিস্তারিত পুলিশকে বলি যে আমি ডিজিএফআইয়ের এখানে ছিলাম। দুঃখের বিষয়, রাত 2টার সময় এসে তারা আমার থেকে জেনে গেল। একদিন পর মিশেল ব্যাস্তেট আসতেন 14 তারিখের পরের দিন একটা অনুষ্ঠানে
আসাদুজ্জামান কামাল বলেন আমি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলাম, তখন মাথা আমার ঠিক নেই, তখন যত পারছি তত বলছি, কিন্তু এত চাপ আমার প্রতি আসে, এত টর্চার মানসিকভাবে। আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার 3 মেয়ে, আপনারা বোঝাইতে পারবো না কতটা মানসিক প্রেশারে আমি ছিলাম। বা দেশপ্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, কমিউনিটি শূন্য, আমি এতটা ঝুঁকি নিয়েছি। সেই ঝুঁকিতে ছিলেন আমার ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার। 5ই আগস্ট আমরা এই হাসান নাসির স্যারের মতো একটা জ্যেষ্ঠ অফিসার, জ্যেষ্ঠ তো অনেকেই থাকেন, ওনার মতো একজন জ্যেষ্ঠ এবং গুরু গম্ভীর্যপূর্ণ লোককে নিয়ে রাজপথে এপিসির সামনে বসানো, এটা কতখানি মানে চিন্তা করার ব্যাপার, সবাই এটা চিন্তাও করতে পারে না। আমরা সেই 5ই আগস্ট ওখানে বসি, কারণ ফেরদাউস ছিল, আরো অনেক ছিল, কাজল, সোহেব, সবাই আমরা প্রতিজন অফিসার প্রায় কচু খেতে বসে আমরা একটা বার্গেনিং পয়েন্টে আনতে বাধ্য হই, ডিজে ভাইকে ছাড়তে হবে সবাইকে। দেখেন গতকাল আমি সবটাই জানি, এরপরে যে গুম কমিশন হলো, এদেরকে সর্বাত্মক সহযোগিতা করি, সর্বাত্মক সহযোগিতা করি, কিভাবে তদন্ত করতে হবে, কোথায় গেলে কি পাবেন না পাবেন সবকিছু। কিন্তু ওই গুম কমিশনে একজন ডেইলি স্টারের প্রতিনিধি আছে নাবিলা, এই ভদ্র মহিলা আমার নামটা কেটে দেন। ওনার সাথে রাতে বেলা আমি কথা বলি কোনো প্রোগ্রাম আগামীকাল আছে কিনা, উনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন, পরিষ্কার করেন নাই। উনি চান নাই আমি যাই, কারণ আমি গেলে সব বলে দিব, এটা কাম্য না। উনি কার পারপাস সার্ভ করতেছেন আমি জানি না, এখানে রহস্য আছে, তদন্ত করা উচিত। যদি একজনের নাম হয় আমার যাওয়ার কথা, নিজের যে দুইজন দিয়েছেন সে দুইজনকে তো আপনারাই মানে আন্দোলনের পরে 5 আগস্টের পরে আপনারাই বের করে আনলেন, আপনি যেটা আগেও বলেছেন। আপা এটা বড় লজ্জার, উনি বের হওয়ার পরে গুণগান গেয়ে উনি ওনার পেনশন নিছেন, উনি যাওয়ার পরও যদি এটা কার্সি কল দিয়ে বলতেন হাসান নাসির স্যারকে ছিলাম, অশেষ ধন্যবাদ, এমন কষ্ট করছেন, আমার একটু হেলো বলতো, মনে তৃপ্তি পাইতাম। এই অভদ্র সিনিয়র আমার, আমি কোনো সিনিয়রদের প্রতি খারাপ কথা বলি না, আমি দুঃখজনক যাকে আমি সম্মান করতাম, আমি তার ঘৃণা করি। ওনার ভাইকে আমরা বলছি জীবিত আছে, ভয় পাবেন না, ইনশাল্লাহ জীবিত আছে। ওনার ভাই ফেরদৌস বলবে, বাকি টাইম বলবো না। এটা আমার জন্য লজ্জা, এরকম সিনিয়র আমার ছিল। এবং উনি যেটা বলেছে যে উনি ভালো ছিলেন সেখানে, আমার সাথে যখন আমি গেলে সব বিভিন্ন মিডিয়াতেও শুনেছি যে উনি ভালো অবস্থায় ছিলেন। তাহলে আয়না ঘরে খারাপ অবস্থায় কারা ছিলেন, উনি যদি ভালো অবস্থায় থাকে? আর ভালো অবস্থায় রাখার জন্য আয়না ঘরে উনি ছিলেন কিভাবে? ওনার খাবারটা ছিল স্বাধীন, ওনার কাছে ছিল কলিং বেল, রিমোট কন্ট্রোল কলিং বেল, খাবারটা ওনার পছন্দের হতো, তাকে জিজ্ঞেস করলে তো ওরকমই উত্তর দিবে, তাই তাকে নেওয়া হয়েছে। আরমান ভাই তো আসলে এতটা মানসিক চাপে উনি কিছুই বলতে পারবে না, কিছু মনে থাকার কথা না, বেসামরিক লোক, তো তাই ঘুরছে আরমান। তো তাহলে ওনাকে আয়না ঘর নাম কেন ওইটাতে? মানে যদি এসি থাকে, উনি ভালো অবস্থায় থাকেন, ওনাকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উনি অনেক বছর তো জানাই যায়নি যে উনি বেঁচে আছে কি মরে গেছে, সেটা আপনার মাধ্যমে মানুষ জেনেছে যে উনি বেঁচে আছে কি মরে গেছে। আপা উনি কেমন ছিল বল কথা, আমি কেমন ছিলাম সেটা বল। 1.5 ফুট গামছা ছিল আমার, এটা 7-8 জনে ব্যবহার করতো, ওটাতে আমার সারা মুখ সংক্রমণ হয়ে গেছে, সংক্রামিত। আমি পরে লুঙ্গি দিয়ে গা মুছতাম, আমার লুঙ্গি আমি আমার লুঙ্গি দিয়ে গা মুছতাম। আমরা তো মানুষ ছিলাম না, আমরা বস্তির জন্য ছিলাম, আমাদের অবস্থা এমন করছে। আমাদের টুথব্রাশ ছিল, পেস্ট লাগাতে পারতাম, 1 দিন 2 দিন লাগার পর দেখি আমার ব্রাশ আর অন্যজনে ব্যবহার করতেছে। তখন আমি টুথব্রাশের পেস্টটা ছিল না পাউডার দিয়ে দাঁত মারতাম, আর সাথে পাউডার দিয়ে দাঁত মাথে নাই। রাজপুত্র ওইভাবে ছিলেন উনি। আমার দুঃখ লাগে, অকৃতজ্ঞতা ওনার এতটা অকৃতজ্ঞতার জন্য উনি আমার সিনিয়রদেরকে অসম্মান করছেন। আমি বলতে পারছি না আপা, মানে কেন ওনার উনি সব পেনশন পেয়ে গেছেন, সবকিছু পাবেন, হয়তো ওনাকে লেফটেন্যান্ট জেনারেল দাবি করছেন, অনেক কিছু হয়তো ওনাকে দেওয়া হবে। আমি তো করিনি, আমাকে সেনাপ্রধান ডাকছে, আমি বলছি সবাইকে তুমি অ্যাড্রেস করো, আমাকে একা করো না। আমার সেই সৎ সাহস আছে, আমার একসাথে কমরেডদের নিয়ে আমরা সুবিধা নিব, এনজয় করব, কেন আমি একা নিব? ওনার তো সেই সৎ সাহস নাই, উনি তো গাদ্দার শ্রেণীর লোক। আমি ঘৃণা করি যে উনি ওনার চরিত্র উন্মোচন করলেন। মানে উনি কি কারো প্ররোচনায় এগুলো করেছেন নাকি? না, কারো, ওনার ব্যক্তি চরিত্রটা এরকম আমরা বুঝতে পারিনি, এটাই হলো সমস্যা। হাসান নাসির স্যারের মতো
এত জ্যেষ্ঠ ব্যক্তির সাথে কাস্টমারই কত মানুষ দিবে? আমি কাস্টমারই আরেকটা কত কথা, এই যে মানুষ দেয়? নাবিলাকে আমরা কালকে আর দেখেছি যে নাবিলা সকল সমস্যার মূল। আমার বন্ধু বলবে, আপা আমার আরেকটা স্টুডিওতে ডাকতেছে, আমি এতটুকু আজকে ক্ষমা যাচ্ছি, আমি আমি সময় পেলে আবার আসবো ইনশাল্লাহ। জি, নাবিলার কথা একটু সবটা কাভার করো স্যার, আমি নাবিলা, ক্ষমা নেই, সাকিব ভাই ক্ষমা নেই। না নাবিলাকে আমরা দেখলাম যে ওইখানে সেলফি তুলতে, মানে ইয়ের সাথে, প্রেস সচিবের সাথে। আপা যারা যুদ্ধ করে না তারাই সেলফি তুলে। ৭১ খবর নেন, কয়জন যুদ্ধ করছে, কয়জন সেলফি তুলছে, কয়জন গল্প লিখছে। যারা যুদ্ধ করেন তারা মজা করে গল্প লিখতে পারে। এসি রুমে বসে অনেক পরিকল্পনা করা যায়, তৃণমূলে করা যায় না, এটাই বাস্তবতা। আপা ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ। আশা করি যে আপনি আবারও যুক্ত হবেন আমাদের সাথে। আমি ব্রিগেডিয়ার মোহাম্মদ হাসান নাসির আপনার কাছে শুনতে চাই যে এই যে আয়নাঘরকে আমরা দেখলাম, ঝকঝকে মোটামুটি দেখলাম, কিন্তু তাহলে আয়নাঘর কেন? এবং সেই অত্যাচারের জায়গাগুলোও আমরা কিছু কিছু দেখেছি, বাট সেভাবে পুরোপুরি যে বর্ণনাগুলো উনি দিয়েছেন, এই যে কর্নেল হাসিন দিয়েছেন বা আরো অন্যরা যারা দিয়েছে, আমাদের সাথে গুম হওয়া তো অনেকেই জয়েন করেছিল, তাদের সাথে আজমির কথাবার্তার, মানে ব্রিগেডিয়ার আজমির কথাবার্তার কোনো মিল নেই কেন? তাহলে কি আয়নাঘরে কেউ ভালো রেখেছে, কাউকে খারাপ রেখেছে, এরকম এই ভিত্তিতে আয়নাঘর? না, আমার আমার মনে হয় বিষয়টা একটু অন্যরকম ছিল। আজমি, ব্রিগেডিয়ার আজমি নিঃসন্দেহে একটা হাই প্রোফাইল প্রিজনার ছিল, গুম। যখন হাসিন জিনিসটা এক্সপোজ করে দিয়েছে যে সে জীবিত আছে, তখন সবাই একটু তাকে ডিফারেন্ট ভাবে শোকেস করতে চাইছে। যে হাসিন যে বর্ণনাটা দিয়েছে আয়নাঘরে, আজমিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন সে বেরিয়ে আসে, এমন আয়নাঘরের ছবিটা দিবে যে অ্যাজিফ তাকে একটা ভিআইপি রুমের মধ্যে বন্দি রাখা হয়েছিল, এর বেশি যেন সে বলতে না পারে। তাকে ৮ বছর বন্দি রাখা হয়েছিল বা ক্লোজ অ্যারেস্ট রাখা হয়েছিল, সে যা ইচ্ছা তা খেতে পারতো, যে বই পড়তে চেত তাকে সেটা পড়তে দেওয়া হতো, যা কাগজ কলম লিখতে, বই লিখতে চাইলে তার কাগজ কলম দেওয়া হতো, সবকিছু ছিল। এমনকি শেষ পর্যায়ে তার রুমে টাইলস লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, এবং সে যা খেতে চেত সেটাই তাকে দেওয়া হতো। এইটার সাথে কিন্তু অন্য বন্দীদের সম্পর্ক কমপ্লিট ডিফারেন্ট ছিল। তাদের প্রচন্ড রকম, মানে একেবারে প্রাগ ঐতিহাসিক যুগের, আমি বলবো সে বর্বরচিত অবস্থায় তাদেরকে রাখা হয়েছে, এবং আজমিকে প্রিপেয়ার করা হয়েছে সে যেন এসে মিডিয়াতে, ঠিক একই ঘটনা আমার মনে পড়ছে বিডিআর এর হত্যার সময় কর্নেল শামস, সিও ৪৪ রাইফেল ব্যাটালিয়ন, তার ব্যাটালিয়ন বিদ্রোহ করে, তাকেই প্রথম টিভি এবং মিডিয়ার সামনে আসতে দেওয়া হয়, এবং সে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য রাখে, এবং সে নিজেকে খুব ইয়ে করে ডিফারেন্ট হিসেবে প্রেজেন্ট করে। আজমিকেও ঠিক একই রকম ভাবে শোকেস করা হয়েছে যে সে যে এসে গল্পটা বলবে। সত্যিকার অর্থে ৫ তারিখ আমরা, ১ তারিখ থেকে তো আমরা রাস্তায়, এই কর্নেল হাসিন ফেরদৌসের মাথায় ১৩টা সেলাই আছে। আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনীর বা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কারো মাথায় কেউ কোনো আঘাতের কোনো চিহ্ন দেখাতে পারবে কিনা। তা আমরা সবাই রাস্তায়, কিন্তু সেই পরিস্থিতিতে সারাদিন রাস্তায় থাকার পরে সন্ধ্যায় বাসায় আমি ফিরছি পরে হাসিন আমাকে কল দিছে যে স্যার চলেন আমরা ব্রিগেডিয়ার আজমি, আরমান এদেরকে উদ্ধার করি, নাহলে আজকে রাত্রে যদি এদেরকে মেরে ফেলে তাহলে তো এদেরকে কেউ খুঁজে পাবে না, জানবেও না যে এরা জীবিত। এই কিন্তু আমাকে জাস্ট, আমরা সেপারেট হওয়ার ঘন্টা একের মধ্যে হি এগেন কল আস ব্যাক, যে চলেন। তাহলে ঠিক আছে, আসো আমার এখানে। আমাকে আসছে এবং উই মুভ টু ডিজিএফআই। দ্যাটস হাউ উই। তার আগ পর্যন্ত কিন্তু আজমির ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হতো, এবং আজমি উদ্ধারের পরে তার ভাই একবার মাত্র আমাকে কল দিয়েছে, আজ পর্যন্ত আর খুঁজে নাই। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, আমি শুধু বলতেছি কি ঘটনাটা ঘটছে। আজমি আমার সাথে কথা বলছে, বাট সে বারবার বলতে চাচ্ছে যে আমি তো মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আমাকে এসি রুমে রাখছে, যা খেতে চাইছি সেইটা খাওয়াইছে। তখন আমরা কিন্তু সবাই ইনভলভ হয়ে যাই তার সাথে, যে প্লিজ তোমার সাথে আরো হাজার হাজার বন্দী যারা ছিল তাদের কন্ডিশনটা এক্স্যাক্টলি অপোজিট ছিল, তুমি এমন কিছু মিডিয়াতে বলবা না যেটা সবাইকে, সবার কথাটাকে মিথ্যা প্রমাণিত করবে। তোমার মুখ দিয়ে একটা কথা বলা আর অন্যের কথা বলা, আমরা কিন্তু রেগুলার ওর সাথে ইন্টারাক্ট করি, এবং একজন একজন করে ওর সাথে দেখা করি এবং তাকে কনভিন্স করি যে তুমি মিডিয়াতে আসবে না, তুমি ৮ বছর পুরা সমাজের থেকে বাইরে ছিলা, তুমি কথা বলবা না, তুমি আগে সবার সাথে
সবকিছু জানো, বুঝো, ইউটিউব দেখো, গত 10 বছরে বা 8 বছরে কি হয়েছে দেশে সেটা জানো, আগে বুঝে আপডেট হয়ে গেট ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, দেন অনলি ইউ শুড কাম টু মিডিয়া। সে কিন্তু অস্থির ছিল এবং সে তাকে প্রিপেয়ার করে যে স্ক্রিপ্ট দিয়ে মুক্তি দেওয়া হয়েছে ওইটাই চাচ্ছিল অথরিটি যেন সে ওইটা বলে ফেলে, তাহলে অনেকেই মুক্তি পেয়ে যাবে। আমাকে খুব ভালো রাখছে এবং তার গল্পটাকে অন্য সবার আগে বললে, আরমান তো কথাই বলে নাই, কিছুই বলে নাই তার গুম পিরিয়ডেরটা, একমাত্র বলেছে আজমি। আজমির বলার হচ্ছে যে আজমি কিন্তু বন্দি ছিল না শুধু, এরা কিন্তু শুধু বন্দি ছিল, এরা ছিল আয়নাঘরের বন্দি, তারা একেবারে ঠিক একটা বন্দি, নিরীহ বন্দি হিসেবে জীবন কাটিয়েছে। কিন্তু আজমি হাসিন যেটা করেছে, সে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ সে তার ওই র্যাব এবং তার ব্যক্তিগত যে ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট দিয়ে সে পুরো জিনিসটাকে সে স্কেচ আউট করছে, সে কোথায় আছে, কি আছে, তার আশেপাশে কারা আছে, সবাইকে সে আইডেন্টিফাই করেছে এবং কিভাবে তাদের ডিউটি লগ মেনটেন করা হয় সবকিছু ডকুমেন্টেড রাখছে এবং তাদের পরিচয় পর্যন্ত সে নাম বের করে ফেলছে কথা বলতে বলতে বিভিন্ন ওসিলায়। তো এই জিনিসটা তো আপনার আজমি বা আমার অন্য কোনো বন্দী প্রমাণ করতে পারবে না যে সে আয়নাঘরে ছিল, কিন্তু হাসিনের কাছে এমন প্রমাণ আছে যেটা দিয়ে সে আদালতেও প্রমাণ করতে পারবে তাকে অ্যারেস্ট করার সময় তার অস্ত্রটা ফেলে দিছে, সেই অস্ত্রটা সিজ করা হয়েছে, ইট ইজ অন রেকর্ড। মিরপুর ডিএইচএস পরিষদ বিষয়টা অন রেকর্ড রাখছে যে তাকে ধরে নিয়ে গেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয়গুলোই কিন্তু তার গুমের প্রমাণটা হবে এবং গুমের প্রমাণটা হলেই কিন্তু আইসিটিতে যে গুমের মামলা আছে সেই মামলার অধীনে যারা যুক্ত, এটার সাথে যারা দায়ী তাদেরকে শাস্তি দেওয়া যাবে। এই আর আজমি বা অন্যদের সাক্ষীর কিন্তু কোনো প্রমাণ নাই। আমি বলছি আমি গুম হয়েছি, কিন্তু আরেকজন বলবে না যে হ্যাঁ আমি নিশ্চিত, হ্যাঁ তুমি ওইখানে গুম ছিলা। এই জিনিসটা হচ্ছে পার্থক্য এবং নাবিলা এটা ডেলিভারেটলি করছে এবং তার যে পরিচয় পেলাম, এই প্রথম আলো গ্রুপ একজন আছে আপনার বিডিআর তদন্ত কমিশনে, তারা দুইজন ক্লোজ ফ্রেন্ডস অর মেটস অর সাম আদার রিলেটিভস, আই ডু নট নো, তারা একজন আছে বিডিআর এর নতুন তদন্ত কমিশনে আর একজন আছে গুম কমিশনে এবং এরা কিন্তু ওই কমিশনটাকে আওয়ামী লীগের লোকজন রাজনীতিক অপোনেন্টদেরকে গুম করতো আর এখন তাদের টাকা পয়সা দিয়ে গুম কমিশনকে গুম করে ফেলছে। এটা হচ্ছে আমাদের কনসার্ন এবং চিন্তার বিষয়। গুম কমিশন কেন এভাবে গঠিত হলো এত বিতর্কিত লোক দিয়ে, এবং সেখানে তারা ওরা কিন্তু কাজটা শুরু করেছিল ভালো, কিন্তু ওটার মধ্যে যে বীজটা দেওয়া হয়েছে সে আস্তে আস্তে বড় একটা গাছে, বট গাছে পরিণত হয়েছে। এই নাবিলাতে এখন সবকিছু কন্ট্রোল করতেছে, সে ডিসাইড করতেছে কে, এটা তো চেয়ারম্যান করার কথা এবং তার করার, উনি একজন বিচারক, উনি তো সবকিছু কোন সাক্ষীর কোন মানে গুমে থাকা কার তথ্য সব থেকে বেশি সম্পূর্ণ, যেটা বিচারে গেলে অবশ্যই প্রমাণিত হবে, তাকেই তো আমি সামনে নিব। সব থেকে বড় জিনিস সময় গেইন করার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। যখন আমরা আয়নাঘর বানাই ওইটার মধ্যে লোকজনকে রাখছি, অত্যাচার করছি, তখন ক্ষুণ্ণ হয় নাই? যারা করছে তারা ক্ষুণ্ণ করে নাই নাকি যারা প্রকাশ করছে তারা ক্ষুণ্ণ করছে? আমি এই যে 6 মাস 7 মাস নিলাম, ওই পুরা জায়গাটাকে টেম্পারিং করা হয়েছে সবকিছুকে। একটা পর্যায়ে আইসিটি যখন প্রথম যায় তখন তারা ছবি তুলে এটাকে বলে যে আর এটাতে কোনো চেঞ্জ আনা যাবে না, কিন্তু ওই ভিজিটটা না হলে কিন্তু বাই দিস টাইম আমরা ওইখানে হয়তো দেখতাম সবাই গেস্ট রুম, ওখানে বিছানা এসি টেসি লাগানো রুম হইতে পারে, তখন কিন্তু আর পুরা জাতির সামনে এই আয়নাঘরের গল্পটা একটা কাল্পনিক গল্পই থেকে যেত। আইসিটির এরা যখন গেছে যে ইনভেস্টিগেটররা, জি মানে গতকালকে আমরা যে পরিদর্শনটা দেখলাম তাতে তো অনেকটা কাল্পনিকই মনে হয়েছে যে এটা কি আসলে অত্যাচার। কয়েকটা রুম শুধু দেখানো হয়েছে যে মডিফিকেশনের শেষ পর্যায়ে আটকানো হয়েছে। এই যে সব ছোট ছোট ঘরকে ভেঙে বড় করা হয়েছে, জানলা করা হয়েছে, এই জিনিসগুলো তো আগে ছিল না। কালো গ্লাসকে সাদা করা হয়েছে, এগুলো তো আগে ছিল, এগুলো তো কালো ছিল। এটা তারা তো একটা অন্ধকার কুঠুরির মধ্যে ছিল, ওটাকে এখন লাইটেড একটা রুম করা হয়েছে। তো এই জিনিসগুলো করার জন্য সময় নিছে তারা, এবং তারা চেষ্টা করছে শুধু ইয়াকে প্রধান উপদেষ্টাকে নিতে, এই মিডিয়া গেলে এটা জানা যেতে হবে। এইগুলো জিনিস তো আমার কথা হচ্ছে যখন এই অপরাধটা সংগঠিত হচ্ছিল, আজকে যারা সিনিয়র পদবিতে আছে সশস্ত্র বাহিনীতে সবাই তো জানতো যে এখানে কিছু একটা আছে, তখন কিন্তু কেউ অবজেকশন দেয় নাই যে এগুলো করলে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। এটা অন্যায়, এটা অপরাধ, এটা ঘোরতর অপরাধ, এটা করা যাবে না। আমরা আমাদের নিজের এইটা এই জয়েন্ট ইন্টারোগেশন সেল হচ্ছে, যদি কোনো বিদেশি স্পাই ধরা পড়ে তাকে এখানে ইন্টারোগেশনের জন্য এখানে রাখার কথা,
আমি আমার নিজের দেশের জনগণকে এটার মধ্যে আটকে রেখে অত্যাচার করব, বছরের পর বছর রেখে দেবো, এটা তো কখনো আশা করা যেতে পারে না। আর এখন হচ্ছে যে আমরা এটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, যে যে ঘটনা ঘটছে এটার সুবিচার হবে, দোষী যারা তারা শাস্তি পাবে। তাদেরকে আমরা ধরতেই পারতেছি না। তাদের জন্য সাব জেল চাচ্ছে, তাদের জন্য বলছে যে তারা এখান থেকে সুটকোট পরে আদালতে সাক্ষী দিবে, যদি দোষ প্রমাণ হয় শাস্তি, আদালত যেদিন তাদের মৃত্যুদণ্ড দিবে সেদিন তারা সুটকোট খুলে ওই ড্রেস পরবে। হাসিনের কি অপরাধ ছিল? তাকে তো ইউনিফর্ম পরা অবস্থায় ধরে নিয়ে এসে ওই জোম টুপি পরায় হ্যান্ডকাপ লাগায় ফ্লোরের মধ্যে ফেলে রাখছিল। হি ওয়াজ এ লেফটেন্যান্ট কর্নেল এন্ড ভেরি মাচ এ মিলিটারি সার্ভিং মিলিটারি অফিসার। আর একটা আমি আছি মেজর কনক, তার হাতে এক হাতে দিছে তোমাকে আজকে বরখাস্ত করা হলো, গাড়িতে উঠায় তার হ্যান্ডকাপ পরায় জোম টুপি পরায় নিয়ে চলে আসছে, মানে দরখাস্তের সাথে সাথে। এবং এটা কিন্তু সব যারা অফিসাররা সবাই পরিচিত, জানা, তারা জানে না যে। এবং তাকে করছে কি, তারা 21শে আগস্টে সাক্ষী বানানোর চেষ্টা হয়েছে। তাকে সাক্ষী বানানোর জন্য তাকে গুম করে রেখে তাকে তার উপরে জবরদস্তি করে সাক্ষী নেওয়ার চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি হয়তো এটা সাকসেসফুল হয়নি, বাট হি লস্ট হিজ জব। এরকম কিন্তু শত শত গল্প। আমি কিন্তু এটা আরো উপন্যাস বলতেছি, এটা ডিজিটাল অ্যারাবিয়ান নাইটস। আমি আপনাকে একটা একটা করে এক একজন অফিসারের গল্প শুনলে আপনার হাজার রাত পার হয়ে যাবে। এটা আমরা একটা অংশ কেবল ইন্ট্রোডাকশনটা প্রধান উপদেষ্টাকে শুনে এসেছিলাম। হাসিনা পা, আপনি কষ্ট লাগে, আমাদের ল উপদেষ্টা উনি আমাদেরকে নিয়ে গেলেন, প্রধান উপদেষ্টা উনি অবাক হলেন আমাদের এই অফিসারদের বা শহীদ পরিবারের এদের গল্প শুনে। উনি সাথে সাথে আসিফ নজরুল সাহেবকে বললেন যে আপনি এখন থেকে এই বিষয়টা দেখবেন, এটা কিন্তু শেষ না, এটা শুরু। কিন্তু আমরা দেখলাম ওনার তরফ থেকে একেবারে এটা শেষ মানে কি, কবর দিয়ে দিচ্ছেন উনি। আজ পর্যন্ত উনি আর খুঁজেন নাই। এখন ফোন করলে ধরেন না, মেসেজ দিলে উত্তর দেন না। এটা কি ওনার কোন এজেন্ডা ছিল যে আমরা চিফ অ্যাডভাইজারের সামনে আমাদেরকে নিয়ে উনি কোন একটা কাউকে চাপ দিয়ে কিছু একটা উদ্ধার করতে চেয়েছেন? নিশ্চয়ই এরকম কোন প্রজেক্ট ছিল। এটা তার কোন, উনি কোন মানে এম্বারাসিং সিচুয়েশনে ছিলেন, এটা থেকে উদ্ধার করার জন্য উনি আমাদেরকে ইয়ে হিসেবে বোর্ডের কি বলে দাবার গুটি হিসেবে ব্যবহার করছেন। আমি কিন্তু এখন ওইটাই চিন্তা করব। নাহলে প্রধান উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছিলেন যে এখন থেকে আপনি এই বিষয়টা সুরাহা না পর্যন্ত আপনি ডিল করবেন, আর কোনো খবর নাই। না, আমার কথা হচ্ছে যে মানে পরিস্থিতি যদি পরিবর্তন করা হবে, আমরা নিশ্চয়ই মায়ের কান্নার মানে মায়ের ডাকের কথা ভুলি নাই, যে মায়ের ডাকে শত শত লোকজন এসে কান্নাকাটি করতো। তো সেই এই আয়নাঘরের কারণেই তো, কিন্তু সেই আয়নাঘরের জন্য যে গুম কমিশন গঠন করা হচ্ছে, সেই গুম কমিশনে যদি এত মানে ত্রুটি থাকে, বা তাদের আসলে ইচ্ছা কি, তাদের তো এখন যেহেতু গতকালকে সিনারিওতে তো আমাদের অনেক কিছুই এখন ডাউট হচ্ছে যে তাদের আসলে উদ্দেশ্যটা কি। মানে এই আয়নাঘরতে ভিন্নভাবে তাদের প্ল্যান আছে মাত্র 4 জনের কেসকে তারা আইসিটিতে নিবে, 4 জনের 4টা কেস বিচার হবে। আমি অবাক হব না যদি হাসিনের কেসটা বাদ পড়ে, বিকজ অন্য কেসগুলা 5 বছর কেস চলার পরে দেখবেন সবাই নিরপরাধ বেরিয়ে আসছে, প্রমাণ হয়নি। বাট হাসিনের কেস যদি একটা যায়, ওইটাই অপরাধীরা প্রমাণ, মানে অপরাধ প্রমাণ হবে এবং শাস্তি হবে। এই জন্য তাকে আউট করার একটা কনস্পিরেসি চলতেছে, এবং এটা বর্তমান সরকারের অধীনস্থ এবং তাদের যারা দায়িত্ব প্রাপ্ত তারা করতেছে। তো এটা আমরা যদি বলি যে এটা আওয়ামী লীগের বি টিম এখন সব দায়িত্ব পালন করতেছে, এটা কি ভুল হবে? না, সেটাই তো প্রমাণ করে। সত্যিকার অর্থে কিন্তু স্বৈরাচার যায় না এখানে, এখনো রয়েছে আমাদের ডিফারেন্ট অন্য জ্যাকেট পরে আমাদের সামনে ঘোরাফেরা করতেছে। ওদের কাপড় চোপড় সব খুলে পরিচয়টা প্রকাশ করে দেওয়া উচিত। তারপরে আমরা তো জানি যে আমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই, আমরা তো হেলিকপ্টারে চড়ে কোথাও যাইতে পারবো। আমাদের এই দেশে থেকে কিন্তু সমস্যার সমাধান করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে লিভেবল করতে হবে। কিছু হলে আমরা প্লেনে চড়ে চলে যাবো, হেলিকপ্টারে চলে দেশ ছেড়ে পালায় যাবো, এটা তো করতে পারবো না আমরা। মানে এখানে কাকে রক্ষা করার চেষ্টা করছে, মানে শেখ হাসিনাকে নাকি আর্মিকে, সেনাবাহিনীকে রক্ষা করার চেষ্টা করছে? স্যার আমি বলবো, আমার হাসিনার দোষকদের, যে আপনার মিউট হয়ে যাচ্ছে বারবার।
আপনার লাইনটা মিউট হয়ে গেছে। হ্যাঁ, সরি, আবার আমি বলতেছি যে এখানে চেষ্টা হচ্ছে যে কোনো ভাবে আরেকটা ডিফারেন্ট ফর্মে আরেকটা স্বৈরাচার সরকারকে প্রতিষ্ঠিত করা। এখানে শুধু আমরা এক্সেপশন ডক্টর ইউনূসকে পাচ্ছি, আর কারো কার্যক্রমে আমাদের কাছে সেফ মনে হচ্ছে না। এই এতগুলো মানে 2000 লোক জীবন যাবার, 40,000 লোক মানে সারা জীবনের জন্য মানে বিকলাঙ্গ হয়ে গেল। এদের জীবনের কি কোনো মূল্য নাই? গত 17 বছরে কে জীবন দেয় নাই? কত লোক জীবন হারাইছে? কোন দলের লোক আহত নিহত হয় নাই আওয়ামী লীগ ছাড়া? আমরা সবার ত্যাগটাকে আমরা ভুলে যাচ্ছি কেন? যে আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছেও কিছু শুনবো, যে এই সিনারিও হয়ে গেল কেন 6 মাস পরে, 6 মাস মধ্যে এত পরিবর্তন, এবং গুমকে কেন মানে লুকোচাপা করার চেষ্টা করা হচ্ছে, সেটাও আপনার কাছে শুনতে চাই। ভিন্ন খাতে কেন প্রকাশ করার চেষ্টা করতে হচ্ছে, এবং আপনারা ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরমান, ব্যারিস্টার আরমানকে রক্ষা করার পরেও আমরা জানি যে আরো গুম ছিল, কিন্তু তাদের খবর কি? তারা এখন কোথায় আছে? এবং এই মানে দেয়ালে রং করে কেন এই 6 মাস পরে এভাবে মানে পরিদর্শন করা হলো, সেটা একটা প্রশ্ন যে আপনার কাছে জানতে চাই সব মিলিয়ে। মাইক্রোফোনটা অন করতে হবে আপনার, মাইক্রোফোন অফ আপনার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি। হাসিনা আপা এবং আমার অন্যান্য সহ আলোচক ব্রিগেডিয়ার হাসান নাসির, আমার বন্ধু কর্নেল হাসিন অ্যান্ড সাকিব আলী ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইনফ্যাক্ট আমার কষ্ট লাগে, আমার কষ্ট লাগার কারণ আছে, আমার অধিকার আছে, আমার কথা বলার আজকে অধিকার আছে, আমার ডিকটেট করার অধিকার আছে। আপনারা তো তেলতেলা চেয়ারে এসে বসেছেন, উপদেষ্টা সাহেব, উপদেষ্টা মণ্ডলী, এই যে আমার রক্তের বিনিময়ে আপনারা বসে আছেন। ওয়েক আপ, জাস্ট ওয়েক আপ। ফাইজলামি শুরু করছেন, ফাইজলামি 6 মাস ধরে ফাইজলামি। 6 মাস সময় দেওয়া হয়েছে, যথেষ্ট। এখন মানুষ আপনাদের চালাকি ধরে ফেলেছে। যাই হোক, প্রথম কথা হচ্ছে আজমি সাহেব, ব্রিগেডিয়ার আজমি সাহেব, অথচ এই আজমি সাহেবের জন্য আমি একটা পার্টি চেয়ারম্যানের সাথে আজ থেকে 10 বছর আগে আমি যখন ফেসবুকে উনি তখনও অ্যারেস্ট হন নাই, উনি তখন কিডন্যাপ হন নাই, বায়না করে যান নাই। উনি যেহেতু গোলাম আজমের ছেলে, তা আমি একজন পার্টির চেয়ারম্যানের সাথে, নাম বলছি না এখানে, আমি তার অফিসে বসা চা খেতে গিয়েছি। আমি 11 সাল থেকেই প্রেস ক্লাবে, পল্টনে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আমি জড়িত। তো যাই হোক, তো তর্ক বিতর্কে এক সময় যে আমাকে উনি বললেন, তুমি গোলাম আজমের ছেলের ফেসবুক পোস্টে লাইক দিছো। তা আমি তার সাথে সেদিন তর্ক করেছিলাম এবং 3-4টা পয়েন্ট তুলে ধরেছিলাম এবং উনি কোনো জবাব দিতে পারেননি। আমি বলেছিলাম, কোন আইনে লেখা আছে বাবার দোষে সন্তানকে শাস্তি দেওয়া হবে? দেশের আইনে আছে, বাংলাদেশের আইনে আছে, জেনেভা কনভেনশনে আছে, আপনার ইসলামে বলে, কোথায় বলে? উনি উত্তর দিতে পারেন নাই। তারপর বললাম যে আপনারাই তো তার ছেলেকে আর্মিতে রিক্রুট করেছেন, তো দোষ তো আপনাদের। যদি সে খারাপই হয় তাহলে দোষ তো আপনাদের। করেছেন তো করেছেন, আবার তাকে সোর্ড অফ অনার দিয়েছেন, দোষ তো আপনাদের। হোয়াই ডু সে সো? ওনার কোনো জবাব ছিল না। আচ্ছা, ভালো অফিসার, বাট নট এ ফাইটার। রিমেম্বার, হি ইজ এ গুড অফিসার বাট নট এ ফাইটার। নেভার এ নেভার, নো ফাদার son can say that he is a fighter. He is not a fighter like us, like other many other officers. Useless, useless. It is proved now. Useless, detrimental. However, উনি আয়না ঘরে ছিলেন না, উনি সাব জেলে ছিলেন। আলতা পালিশ, স্নো পাউডার, এসি, ডিসি, উনি তো সবই পেয়েছেন। সি ইজ এ পারচেজ। উনি আন্ডারস্ট্যান্ডিং এ ছিলেন কিনা এত বছর? দ্যাটস দ্য কোশ্চেন নাও।
আমার 16টা বছর ফিরিয়ে দিতে পারবে? উনি তো আয়না ঘরে ছিলেন মাত্র। আয়না ঘরের 14 গুণ দৌড়ের উপরে আমি ছিলাম। আমার বউ বাচ্চা 16 দিন স্কুলে যেতে পারে নাই। ডাল আলু ভর্তা দিয়ে আমার মেয়েটা যখন টেবিলে খেয়ে উঠে, পিতা হিসেবে তখন আমার কেমন লাগতো। আমার বউয়ের 3 মাস আঙ্গুল ফুলে আছে, সিএমএইচে যেতে পারছি না, পিএনজি করে রাখছে। 800 টাকা সেভ করার জন্য আমার বউ মেডিনোভাতে এক্সরে করাতে যায় নাই। Bastards are managed now. Wake up! আমি রক্ত দেওয়া লোক, গুলির সামনে হেঁটে গেছি, 2 দিক দিয়ে 2 শটগান দিয়ে 2 জন ধরেছে, 3rd ম্যান আমার বাড়ি মেরেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমাকে। আমি যোদ্ধা, আগেও মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। মানে এটা কি সেনাবাহিনীকে রক্ষা করার জন্যই আসলে সবকিছু সাজানো হচ্ছে কিনা, এই যে যেরকম ভাবে দেখানো হচ্ছে বা সাজানো হচ্ছে, যে শেষ পর্যন্ত হাসিনুর ভাইয়ের মামলাটাও যাবে কিনা সেটা সন্দেহ, যেহেতু গতকালকে এত বড় একটা পরিদর্শন হয়ে গেল, ওনাকে বাদ দেওয়া হলো টেকনিক্যালি, তো সেখানে গৌণ কমিশন দিয়ে কি করা হচ্ছে? গত 6 মাস ধরে আমি অবজার্ভ করছি, আমি বিভিন্ন প্রোগ্রামে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে অবজার্ভ করছি। তো ইট ইজ এ গ্রেট কনস্পিরেসি। প্রথম 1 সপ্তাহে কিন্তু যখন উপদেষ্টা মন্ডলী সিলেক্ট হলো, আমি তখনই বললাম কি মাল পানি দিয়ে মেলা বানাইলো। অসম্মানজনিত না, সম্মানের সাথেই বলছি। এক ইউনুস ছাড়া বাকি তো 111-এর দোসরগুলা ঢুকাইছে, বাকি তো ওই নাচ গান আর্ট কালচার পার্টি পরবর্তীতে ঢুকানো হয়েছে। হোয়াট, এরা কি দিবে জাতিকে? কি দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। এ ক্যাপ্টেন অর মেজর উড হ্যাভ বিন বেটার অ্যাডভাইজার দেন দেম। Why have you taken these old lords? যারা চলতে পারে না, যাদের পেপার লাগবে 2 দিন পরে, অথবা লাগে কিনা অলরেডি কে জানে। উইথ ডিউ রেসপেক্ট আমি যেটা বলছি, যারা শুনছেন উপদেশরা, তারা ফিল ইট। আমার রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারে বসেছেন। সো ওয়েক আপ, ওয়েক আপ। ইউ গট টু রেসপেক্ট দি মার্টিয়ার্স। এই যে 2000-এর অধিক ছাত্র জনতা রক্ত দিল, পঙ্গু হলো, আমার শরীর থেকে রক্ত ঝরলো। আপনারা বসে বসে ফাইজলামি করছেন। ইউ আর নট ওয়ার্কিং এট অল, রাদার ইউ আর ওয়ার্কিং ফর দি হাসিনা, ফর দি রেজিম, টু প্রোটেক্ট দ্য কিলার্স। এটা তো ক্লিয়ার ষড়যন্ত্র। এতদিন আর বোঝার বাকি নাই, এখন আর বোঝার বাকি নাই। আজমি সাহেব সাব জেলে ছিলেন, আয়নাগরে ছিলেন না। ওটা একটা সাব জেল হতো, তার জন্য ওটা সাব জেল। মেবি হি ওয়াজ ম্যানেজড, হি ওয়াজ পারচেসড, আন্ডারহ্যান্ড চুক্তি ছিল কিনা তা জানি না। অথচ এই অফিসারটার জন্য অনেক কষ্ট করেছি, অনেক দোয়া করেছি, অনেক কাজ করার চেষ্টা করেছি। অলরেডি হাসিন বলেছে, উই ওয়ান্টেড হাউ টু রেস্কিউ হিম, বাগার্স উইল নট লিভ হিম, বাট উই গট টু রেস্কিউ হিম। ওয়াই? কেন এই করলো? তার ভাইদের সাথেও অনেক সময় সান্ত্বনা দিয়েছি, দিয়েছি। তো তা হাসিন মুখে যখন প্রথম আমি জিজ্ঞেস করলাম, ও বললো আছে। হাসিন ইজ দি অফিসার who has identified him in the আয়নাঘর, এবং সে বলেছে। তো এই সমস্ত, তো এই ভদ্রলোকদের আসলে আমার বলার আর রুচি নাই। আই ফিল ডিসগ্রেস যে সে আমার কলিগ। মানে দুজনকে নিয়েছে, একজন ঠিক মতো কথা বলতে পারে না, আরেকজনকে ম্যানেজ করা। মানে কথা বলতে পারে না, যে ওনার বোনরা আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন 2-3 মাস আগে, উনি বলেছেন যে উনি বেশ অসুস্থ। ওনারা যেটা বলেছেন যে ওনার ঠিক হতে উনি আসলে দুনিয়ার সাথে, এই দুনিয়ার সাথে উনি কি বের হওয়ার পরে আজ পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলছেন? যেদিন তারা তার জন্য হাসিনা উনি কারোর সাথে কথা বলেন নাই, কিন্তু ওনার বোনরা আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। না না, আর আরমা কি কারোর সাথে কথা বলছে যারা তাকে উদ্ধার করার জন্য? না, আপনাকে দিছে, কিন্তু যারা সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তাদের কারোর সাথে কথা বলছে কেউ? আর আরমান ভাই কিন্তু আমাকে দেয় নাই, ওনার বোনরা দিয়েছে। ওনার বোন এতটা অকৃতজ্ঞ হবে কেন? 5 তারিখ স্যার, 5 তারিখ সারাদিন রাস্তায় থাকার পর এখন কিসের ভয়? এটা 5 তারিখ, বাট উনি খুবই অসুস্থ। এটা উনি, ওনার বোনরা সবসময় বলে যে উনি খুবই অসুস্থ, কথা বলার মতো বা দুনিয়ার সাথে অ্যাডজাস্ট করার মতো পজিশন এখনো ওনার হয়নি, এরকম বলেছিল আরো 4-5 মাস আগে। That's the characteristics of that particular party. I got to say it now. আজমির থেকেও তার অবস্থা আরো খারাপ। আজমি তো তার ভাইদের দোহাই দেয়, আর উনি কথাই বলেন না, বোনরা কথা বলে, এবং এদেরকে নিয়ে গেছে আয়নাঘর দেখাইতে। ওরা কি দেখাবে? ওরা তো একেবারে নিরীহ বন্দী হিসেবে ছিল ওখানে। ছাত্র জনতা, নোট ইট প্লিজ। ছাত্র জনতা নোট করুন,
ক্যারেক্টার কাদের কিরকম নোট করুন। যা হোক, তো এটা কনস্পিরেসি হাসিনা আপু, এটা কনস্পিরেসি এবং কনস্পিরেসি চলছে। পার্থক্য শুধু হাসিনা নাই, বাকি সব লেসপেন্সার 5 আটা 4 ফিটেড ফুট লিকার্স, 4 ফিটেড অ্যানিমালস, এভরিবডি ইজ ইন দেয়ার চেয়ার। যেটা হয়েছে, হয়তো কেউ ডিজি5 থেকে এনএসআইতে গেছে, এনএসআই থেকে বিডিআর গেছে, বিডিআর থেকে এএসইউ থেকে, এএসইউ থেকে এনএসআইতে এসেছে। এই মালপানি সব আগের জায়গায় রয়ে গেছে অলমোস্ট 90%। কয়টা আমলা বাড়ি গেছে ওই 4টা জেনারেল ছাড়া, আর বাকি সবই তাকি রয়ে গেছে। হু ইজ প্লেইং দি রোল? কে কাজ করছে এই পিছনে? এটা উন্মোচিত হওয়া দরকার। জাতির ট্যাক্সের পয়সায় খেয়ে দিয়ে আরাম করছো বাবুরা, আর জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কলকাঠি নাড়ছ, সেই মা দেবীর সেবাই এখনো করে যাচ্ছ। হোয়াট ইজ ইউর এইম? মাকে ফেরত আনবা? সরি, আল্লাহ একই ফেরাউনকে দ্বিতীয়বার আনেন না। হয়তো যুগে যুগে অন্যান্য ফেরাউন আসে, তো একই ফেরাউন আসবে না। পুরা শেখ পরিবারকে সেফ এক্সিট কে দিয়েছে, কারা দিয়েছে, জাতি জানতে চায়। জাতি অলরেডি বুঝে গেছে, বাট তোমাদের মুখ থেকে শুনতে চায়। তখন আমরা খুশি হয়েছি আবেগে, যাক ঠিক আছে পালাইছে। আসলে তো পালাই নাই, ওয়েল অ্যারেঞ্জড সেফ এক্সিট, সেফ এক্সিট। পতনের কয়েকদিন আগেই আমি টের পেয়েছিলাম যে কিছু হচ্ছে, সেফ এক্সিট দিবে চরমে গেলে। আমি পোস্টও দিয়েছিলাম, হাসিনা শুড নট বি গিভেন সেফ এক্সিট। কেন হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হলো? কেন হাসিনার পরিবার 150, 200, 250, 350 মেম্বারদেরকে কিভাবে আগে পার করে দেওয়া হলো? কোন ইঙ্গিতে পার করে দেওয়া, কার ইঙ্গিতে পার করে দেওয়া হলো? কেন? ওয়াই? এই জাতির পয়সা খেয়ে জাতির বিরুদ্ধেই কাজ করছে এরা। এরা কি থাকার যোগ্য চেয়ারে? ওয়াই দে হ্যাভ নট বিন সেক? একটা বিপ্লবের পর সাপগুলাকে কি রাখা হয়? ডক্টর ইউনূস, আসসালামু আলাইকুম, আপনার প্রতি আমি প্রশ্ন, তার পরিষদের প্রতি আমার প্রশ্ন। আসিফ নজরুল সাহেব এতটা ছাত্রদের সাথে বিপ্লবী বিপ্লবী ভাব দেখাইছেন, তাহলে তলে তলে খেললেন কে লেগা? কি ভাই কথা কম, খেললেন কে লেগা? মজা লিছেন? মজা পাইতাছেন? জাস্ট ওয়েক আপ, জাস্ট ওয়েক আপ। অনেক ধন্যবাদ। আয়নাগর ভিজিটে গেলেন, শুনতে পাচ্ছেন? আয়নাগর ভিজিটে গেলেন, একটা নাটক, ফটো সেশন, শুটিং করতে গেছেন ওখানে, পিকনিক। ওয়াই? এটা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য ডক্টর ইউনূসকে সাইনবোর্ড হিসেবে নিয়ে গেছেন। বাকি মাল মশলা কারা কারা গেছে? হু ইজ দিস নাবিলা চৌধুরী, নাবিলা ইদ্রিস? হু ইজ দিস নাবিলা? হু হ্যাজ পুট হিম দেয়ার? আরেকজন আছে কি, অয়ন না চয়ন, শাহনাজ চয়ন। এরা তো ডেইলি স্টার আর প্রথম আলোর প্রোডাক্ট। কিভাবে ঢুকলো? কোশ্চেন ইজ, এই গুম কমিশনকে আমি আরেকটা টক শোতে আর বিভিন্ন প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় বলেছি যে এরা ভালো কাজ করছে। আমি নিজে বলেছি যে অন্যান্য কমিশন সম্পর্কে জানি না, আমি এই কমিশনকে এখন পর্যন্ত ভালো। বাট টুডে আই পুট দিস কোশ্চেন, দিস কমিশন ইজ কোশ্চেনেবল নাও। যেই লোক কর্নেল হাসিন, যার জন্য এবং যার সাথে থেকে আমি 16টা বছর দৌড়ানি খেয়েছি, আমার মৃত্যু আমাকে তাড়া করে বেরিয়েছে, রাতের পর রাত মানুষের বাসায় আমি ঘুমিয়েছি, আমার বউ বাচ্চার খাবারের পয়সা ছিল না, বন্ধুদেরকে ধার করে এনে সংসার দিত, আমার 2 মেয়ের রেজিস্ট্রেশন ফি, এ লেভেল ও লেভেল, বউয়ের হাতের চুরি গয়না বিক্রি করে দিয়েছি, ধার করে এনে দিয়েছি, আমার বউয়ের একটা নাকফুল পর্যন্ত নাই এখন। সেগুলা কথা না, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে আমি বলতে চাই না। বাট কে করে দিয়েছে? না, কথা বলতে দিতে হবে। হাসিনা আপা, আমাকে কথা বলতে দেন, রক্ত আমি দিয়েছি, তো প্লিজ। আর সাকিব ভাই, হাসান আজিজ স্যার আমার বন্ধু, দয়া করে আমাকে একটু বেশি টাইম দেবেন। আমি মানুষের জন্য কথা বলি, দেশের জন্য কথা বলি। আমি এটুকু শিওর থাকেন যে আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমি 56,000 বর্গ মাইলের, আমি 18 কোটি লোকের। I belong to the nation, I belong to the Bangladesh, not to any party. So I don't care কে কি ভাবলো না ভাবলো, আসে যায় না আমার। তো আয়নাগর ভিজিটের এই নাটকটা না করলে তো পারতাম। 6 মাস কেন লাগলো? তার মানে দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং। 6 মাস নিয়ে মানে মিলেমিশে খেলে তাদেরকে সাফ সাফাই করার টাইম দিয়েছেন। ইট ইজ আন্ডারস্টুড নাও, ক্লিয়ার। আপনি যত যাই যুক্তি দেখান, ইট ইজ ক্লিয়ার নাও, ইট ইজ ক্লিয়ার, ইট ইজ এস্টাবলিশড। আর 6 মাস ইউনূস পরিষদের বুঝতে 6 মাস দেওয়া কি উচিত ছিল? তাহলে তো তারাও অ্যাট ফল্ট, দিস পিপল আর অ্যাট ফল্ট, গুম কমিশন অ্যাট ফল্ট।
আর এই অয়ন কি বলে নাবিলার ইদ্রিস এবং ওই যে শাহনাজ অয়ন, এরা তো বিতর্কিত। দে শুড বি কিকড আউট ফ্রম দি কমিশন। They should be kicked out from the commission right now. কমিশন, গুম কমিশন, সরি গুম কমিশন, গুম কমিশন। আর শাহনাজ চন্দন হলো গিয়া বিডিআর কমিশনের, সরি শাহনাজ চৌধুরী হচ্ছে বিডিআর কমিশনে। কিভাবে? আমি বিডিআর কমিশনের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। চেয়ারম্যান সাহেব ব্যক্তিগতভাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে জানেন, চিনেন, দেখেছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। Should you please take necessary action to remove him, dear General, dear Chairman of the Commission? আমি আমার অন্যান্য অফিসাররা কর্নেল হাসান হাসিন নেতৃত্বে আমরা এই বিডিআর কমিশন এস্টাবলিশ করার জন্য দিনের পর দিন শহীদ মিনারে, প্রেস ক্লাবে, আইন উপদেষ্টার সাথে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, রাওয়াতে আমরা ভয়েস রেজ করেছি, চাপ দিয়েছি, আলটিমেটলি বাধ্য করেছি এই কমিশন গঠন করতে। এই কমিশন সম্বন্ধে ধোলাই মোছাই আমার পরে হবে, বক্তৃতা পরে দিব। হ্যাঁ, আর 19 জুলাই সম্পর্কে আমার আন্দোলন সম্বন্ধে পরে আরেকটা এপিসোড করতে পারবেন। আর মানুষের চরিত্র সম্বন্ধে আলাদাই এপিসোড করতে হবে। এগুলা এই শর্ট টাইমে ইয়েতে হবে না। আমি আবারও শুনবো, আমরা একটু শুনে আসি সাকিব আলী এবং অন্যদের শুনে আসি। আপনার তিনজনই আমাদের গর্বিত সেনাবাহিনীর, আমরা শুনলাম, এবং বিশেষ করে হাসিনুর রহমানের বিষয়টা আপনি জানেন, এবং কর্নেল ফেরদৌসের যে আত্মত্যাগ, এবং মোহাম্মদ হাসান নাসির ব্রিগেডিয়ার জেনারেল উনি কিভাবে সম্পৃক্ত, মানে দেশের কাজে ওনারা আসলে কতটা সম্পৃক্ত ছিলেন এবং আছেন। ওনাদের যে কষ্টের কথাগুলো আমরা শুনলাম, এবং বাংলাদেশের জন্য যে ভালোবাসা ওনাদের, সেই ভালোবাসা আমরা জানি যে সেনাবাহিনীর আরো অনেকের আছে, কিন্তু কিছু কিছু সেনাবাহিনীর জন্য আজকে এই পরিস্থিতি, এই আয়নাঘর, এবং এই আয়নাঘরকে আবার কলঙ্কিত করার জন্য নাটক সাজানো, সব মিলে আপনার কাছে শুনতে চাই যে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন। জি ধন্যবাদ। আমার গলার অবস্থা খুব খারাপ, তারপরেও একটু একটু করে খালি বলবো। আমার এখানে 3 ভাই আছে, যে ভাইরা আসলে হাসিনের সাথে লাস্ট পরিচয়, কিন্তু তার আগে আমার সবচেয়ে প্রথম পরিচয় কর্নেল ফেরদৌসের সাথে, তারপরে নাসির ভাইয়ের সাথে, তারপর হাসিনের সাথে। দিস আর মাই ব্রাদার্স, এবং তারা হইলো আসলে পিওর দেশপ্রেমিক যোদ্ধা। এর মধ্যে তো হাসিন নিজেকেই যুদ্ধবাজ অফিসার হিসাবে সে মানে ইয়ে করে, কিন্তু এখানে 3টাই হলো খুব শক্ত লোক। এখন আমি যে কথাটা বলতে চাই যে ইনারা 3জনই কিন্তু সোলজার। আমি আসতেছি হচ্ছে গিয়া কূটনৈতিক এবং পরে কিছুদিন ধরে রাজনৈতিক ব্যাপার দেখে আমরা 6 মাস আগে থেকে কিন্তু বলতেছি, আপনি জানেন কর্নেল মুস্তাফিজ বলতেছে, নাসির ভাই বলতেছে যে আসলে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার কথা বলি, বেশি কথা বলতে পারছি না, তো যে আমরা যেটা বলেছিলাম সেটাই কিন্তু 6 মাস আগে যা বলেছিলাম সেটাই এখন সত্য হচ্ছে। গতকাল যখন প্রফেসর ইউনুস গেলেন, উনার প্রথম যে প্রশ্নটা করার কথা সেটা হচ্ছে যে এখানে রং করা হলো কেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ বিচার কার্যে বাধা দেওয়া, এটা হচ্ছে অবস্ট্রাকশন অফ জাস্টিস, এটা হচ্ছে আলামত ধ্বংস করা, এইটা কিন্তু একটা ক্রাইম। এটার জন্য সেই সময় কে ডিজিএফআই ছিল 5ই আগস্টে? জেনারেল হামিদ। সেই জেনারেল, তাই না? জেনারেল হামিদ, আমরা জানি যে জেনারেল হামিদ এন্ড আসিফ নজরুল এন্ড জেনারেল ওয়াকার, উনারা বসে এই পরের সরকারটা কিভাবে হবে ঠিক করেছে। এটা অন্যরাও বলেছে, এখন তো আইকিবিও বলেছে। এখন ইস্যুটা হচ্ছে যে উনাকে রেজিস্ট করলো 2 মাস ধরে, নাকি 3 মাস ধরে হচ্ছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ। এটা হলো আরেকটা জিনিস আমি দেখলাম, যে কয়েকদিন আগে দেখলাম যে প্রাইম মিনিস্টারের কল, মানে ওই সময়ের কল রেকর্ড বের হয়েছে কিছুটা, 7টা নাম্বার বোধ হয়, সেখানে একটা নাম্বার বারবার যাচ্ছিল, সেটা হচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এবং এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবকেও পালিয়ে যাওয়ার সাহায্য করেছে কিন্তু জেনারেল ওয়াকার। আমরা 6 মাস আগে থেকে বলছিলাম যে যারা শেখ হাসিনার জেনারেল, এটা আমরা নাসির ভাই আমরা একই এতে ছিলাম, একই ফ্রিকোয়েন্সি, আমরা জানি আমরা হচ্ছে সত্যবাদী, সত্যের পক্ষে। যারা হাসিনা পন্থী জেনারেল তারা কখনোই বিপ্লবের পক্ষে থাকতে পারে না, এটা পারে না। ডক্টর ইউনূসের
সাথে যিনি আসিফ নজরুল সাহেব, তিনি এবং উনার সম্পর্কে একটু কথা আজকে নাসির ভাই বলেই দিলেন। আমি বারবার করে নাসির ভাইকে এর আগে বলেছি যে আপনি যা করতেছেন এটাতে কোনো লাভ হবে না। এরা আপনার, কারণ আমি তো পলিটিক্যালি দেখতেছি এই জিনিসটা, আমি পলিটিক্যালি দেখতেছি, আমি প্রথম থেকে জানি যে ওনারা কোন শিবিরের। শিবির বলতে আমি বোঝাচ্ছি কোন গ্রুপে, সেটা প্রথম আলো, ডেইলি স্টার, আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি। আপনি সুতরাং আমি মনে করি যে এখানে আরেকটা কথা বলি, আজকে জনাব পিনাকি ভট্টাচার্য উনার একটা প্রোগ্রাম দেখলাম, আজকের প্রোগ্রামটা, ওখানে উনি জেনারেল ওয়াকারকে রিমুভ করা হবে কিনা উনি বলতেছেন, বিকজ হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল নাও। উনি এখন ডক্টর ইউনুসকে ফোন করতে পারেন, উনি অনেক কিছু করতে পারেন, সেটা আমরা বুঝি, এবং উনার কথাতেই উনি বলছেন, আমি বুঝি না, উনি বলছেন। সো ফাইন। এখন বিষয়টা হলো উনি বললেন আজকে যে এই সরকারকে বিপ্লবী করতে যারা চান আমরা সেটা সাপোর্ট করি। আমরা কিন্তু তাই চাই। আমরা এখানে যে চারজন আছি, আমরা এই সরকারটাকে বিপ্লবী সরকার করতে চাই। এখানে ম্যাসিভ রিফর্ম আমরা চাই। আপনি জানেন যে নাসির ভাইয়ের একটা হচ্ছে মানে পেট ইস্যু হচ্ছে যে আর্মিকে, আর্ম ফোর্সেস কে সিভিলিয়ান কন্ট্রোলের আন্ডারে আনা, এবং সেটার জন্য আর্টিকেল 45 আই থিঙ্ক অর সামথিং, এটা চেঞ্জ করা। এখন 45 রাইট। তো এটা করা এরকম ভাবে আমরা চেষ্টা করছি। কিন্তু পিনাকি ভট্টাচার্য একটা কথা বললেন, কারণ উনি এখন 32 নম্বর ভাড়া পড়েন, বিগ ব্যান, তো আমি ওনাকে আনতেছি এটা ভিতরে। উনি বলতেছেন যে উপদেষ্টারা অযোগ্য হতে পারে কিন্তু তারা আন্তরিক। এখন আজকে নাসির ভাই তিনি কথাটা বললেন, এটাতে কি আসিফ নজরুলকে আন্তরিক বললেন উনি? আপনার এই যে স্বাস্থ্য উপদেষ্টা, উনার কাছে যে আমি গিয়েছিলাম আজকে থেকে কত 4 মাস আগে বোধহয় ডিসেম্বরের দিকে, উনি কি আন্তরিক? খালি মুখে মুখে হাসি হাসি দিলেই আন্তরিক হয়ে যায়? আই এম সরি, মুখে মুখে হাসি থাকলে আন্তরিক হয় না। মানে ব্যাপারটা এরকম, সম্পর্ক ভালো থাকলে যার সাথে সম্পর্ক ভালো থাকবে সে তাদের সার্টিফিকেট দিবে, ভালো সার্টিফিকেট দিবে, এরকম। উনাদের একটা এজেন্ডা আছে, সত্যি কথা বলছি। যেমন আহতদেরকে উনারা টাকা দিলেন না, ওদের কষ্ট ওরা করতেই দিবেন। তারপরে আসিফ নজরুল সাহেবের এজেন্ডা আছে, এটা নাসির ভাই কথায় বের হয়ে আসছে এবং আরো অন্যান্য ব্যাপারে বের হয়ে আসছে। উনারা ওয়াকারকে দিয়ে, ওয়াকারের কে এখনো রেখে এবং আমলাতন্ত্রকে পুরোপুরি রেখে এটাকে বিপ্লব থেকে দূরে সরে নিয়ে গেছে। এবং এখানে আমি সরি, আমার এটা বলার আমি না বলে পারছি না, এইটা ভারতের ইনস্ট্রাকশন ছাড়া সম্ভব বলে আমি মনে করি না। আমি না মনে করি না, কারণ এটা একটা বহি পাওয়ার লাগবে। যেইভাবে আর্মি হাইকমান্ড এবং উপদেষ্টারা বিপ্লবের বিরুদ্ধে দেশকে রাখছেন, এই যে দেখবেন যে কয়েকদিন পরেই কিন্তু আপনার এই যে শীত শেষ হচ্ছে, কয়েকদিন পরেই কিন্তু দ্রব্যমূল্য খুব বেড়ে যাবে। দেখেন এখন কিছু করছে কিনা। আমরা দেখলাম 32 নম্বরে তো আমরা বিপ্লবের উদাহরণ দেখলাম যে বিপ্লব মরেনি, বিপ্লব বেঁচে আছে। না না না, শুনেন, বিপ্লবটা কিন্তু একদিকে হচ্ছে কি যে পিনাকি হয়তো বা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ওরা হয়তো এক এক জায়গায় কিছু ছেলে পাঠাতে পারছে, ঠিক আছে, 32 নম্বর ভাঙা হয়ে, ওকে, আমি ওখানে দিকে যাচ্ছি না, কিন্তু ওটার মানে বিপ্লব না, ঠিক আছে, ওটা হয়েছে। তার যারা বিপক্ষে কাজ করছে, ধরে নেই, আমি ধরে নিচ্ছি, তার যারা বিপক্ষে কাজ করছে তারা কি করছে, পণ্য দ্রব্যটা যাতে বেশি দাম হয়, যাতে এই দেশে সারাক্ষণ একটা এনার্জি বা নৈরাজ্য থাকে। বিপ্লবের বিপক্ষে শক্তিরা কি করছে? আপনি আজকে মানব জমিনে দেখেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, কিন্তু সেই রকম আমার প্রিয় উপদেষ্টা হইতে পারেন নাই, জনাব তৌহিদ হোসেনের সম্পর্কে কি লিখছে আজকে, যে উনার ডিপ্লোমেসিটা কিরকম। ওখানে বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা কবরের নিস্তব্ধতা বিরাজ করছে। আমি যা যা বলেছিলাম তাই ওখানে লেখা। ওখানে শেখ হাসিনার যারা আপনার বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, তাদেরকে সব জায়গায় বসানো হয়েছে। আরেকটা দেখলাম আমার দেশে আবিদা ইসলাম, এগেইন মাই এক্স কলিগ, ও গেছে লন্ডনে, সে তো পুরো মুজিববাদী ছিল, তাকে কোনো জবাবদিহিতার মধ্যে না এনে তাকে করা হয়েছে। তো আমি যেটা মনে করি যে এই যে সংস্কার, নির্বাচন, এগুলো বড় কথা না, আসলে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে, আমি একটু স্পষ্ট করে এটা বলি, যে বাংলাদেশে এখন যে অবস্থা, আমি ভবিষ্যৎমুখী হতে চাই, ভবিষ্যৎমুখী হয়ে বলতে চাই যে বাংলাদেশের যে অবস্থা সেটা অত্যন্ত খারাপ।
যদি এখানে শক্ত হাতে হাল ধরার মতো লোক না বসা, তাহলে কিন্তু এই বিপ্লব তো হাতছাড়া হচ্ছেই, এটা আরো খারাপ অবস্থায় যাবে, এটা একদম খুবই খারাপ অবস্থায় চলে যাবে। এবং আরেকটা জিনিস দেখেন যে এমন ভাবে স্টেট করা হচ্ছে যে হয় বিএনপি এখানে ক্ষমতায় আসবে, এবং বিএনপির সম্পর্কে বিএনপির সর্বোচ্চ নেতা বলছেন, সর্বোচ্চ নেতা তারেক রহমান সাহেব বলছেন যে উনার নেতারা নাকি মানে নানান ধরনের ট্র্যাপে পড়ে গেছে। আপনি কি বুঝতে পারতেছেন আমাদেরকে কিভাবে আষ্টপৃষ্টে বেঁধে ফেলা হচ্ছে? একদিকে একটা অযোগ্য সরকার, আর আরেক দিকে একমাত্র বিকল্প বিএনপি। হ্যাঁ, তো আপনি যতক্ষণ না আর্মি হাইকমান্ড এবং আর্ম ফোর্সেস হাইকমান্ড, এগুলো নাসির ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু হাইকমান্ডকে যতক্ষণ না সরাবেন, আপনি যতক্ষণ না উপদেষ্টা পরিষদের অনেকজনকে রিমুভ করবেন, এবং কাকে কাকে রিমুভ করবেন আমি বলতে চাই না, কিন্তু বলা যেতে পারে পরে, যতক্ষণ না করবেন, আপনি যতক্ষণ না করবেন, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু অত্যন্ত বড় হুমকির মধ্যে আছি। আমার মনে হয় ছাত্র সমন্বয়করা যদি, ওরা টাকা খায় বা এগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু তাদের কিন্তু বুঝতে হবে যে তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি হাসিনুর রহমান। আমরা গতকালকে 6 মাস পরে গতকালকে যে চিত্র দেখলাম, বা আপনাকে না নেওয়া, তারপরে ব্রিগেডিয়ার আসমির বক্তব্য, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গুম কমিশন আসলে চাচ্ছেটা কি? আসলে গুম কমিশনের সাথে আমি প্রথম থেকে জড়িত। নূর খান লিটন ভাই আমার অতি আদরের লোক, প্রিয় মানুষ, তাকে আমি সর্বাত্মক সাহায্য করতাম, উনি আমাকে অনেক উপকার করছেন এই পথ চলতে, সত্য কথা পথ চলতে। ফেদু আদি জানেন, আমি সামাও কোন থেকে জানতে পারছি যে এই সিলেকশন যারা যাবে দেখতে, আমি গেলে তো সব বলে দিব, আমার বই ইনশাল্লাহ বাইরে হবে। বাধ্য হচ্ছি লিখতে, স্যার আমি কোনো লেখাপড়া করি নাই, হাসান নাজির স্যার, এখন বাধ্য হচ্ছে লিখতে, হয়তো আগামীকালের মধ্যে লেখা শেষ হবে, সবটা লিখে আমি দাঁড় করাচ্ছি একটা, ওখানে সব মানুষ জানতে পারবে কি আয়নাঘরে কি ছিল, সুতরাং না গেলেও চলবে, এটা একটা প্লাস পয়েন্ট। নাবিলা সব কাজ করছে, যদিও লেখা আছে আমার দেশে 8 জনের কথা। আয়নাঘরে আপনার কাছে একটু বর্ণনাই শুনতে চাই যে আয়নাঘরে কি ছিল আর এখন কি, মানে চিত্রটা পার্থক্য। আমি তো দেখে নেই আপা, দেখে আমি গেলে তো সম্পূর্ণ বলে দিতে পারতাম কোথায় কি আছে। আমি তো বলছি আপনাকে, মনে হয় একটা ছেলেকে আমি বাজিতে ফেলে তার থেকে সব কথা জেনে নেই। আমি একবার হামলা করে আমি আহত হই, সব ডকুমেন্টারি আছে, বইতে সব লেখা আছে। আমি ওখান থেকে দাড়িতে কেচি কাটার কথা বলে আমি চাকু আমি নিজে হস্তগত করি হামলা করার জন্য। রাতের অন্ধকারে আমি একটা খাটের পাটটা খুলে নেই আক্রমণ করার জন্য। এগুলি হয়তো অনেকে বিশ্বাস করবে না, শপথ করেই বলছি, ইনশাল্লাহ একসময় পুরাটা বলবো, আজকে সময় কম। বাট আমি অন্য স্পিডের মানুষ, আমাকে সহযোগিতা করে আমার পরিবার। বাট খুবই আশ্চর্য লাগে, একটা কৃতজ্ঞতাবোধ মানুষের থাকে। এত বড় সিনিয়র হাসান হাসান গেল, হ্যালো বলতে পারলো না, আসার পরও না, এখন বলতেছে উল্টা আমারে মেসেজ দিচ্ছে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। তাকে আর ভালো ভাষায় কিছু বলতে পারতেছি না, সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলার মধ্যে আছি, মানে লজ্জা। ওনার বড় ভাইকে কতবার প্রতিদিন 7 দিন পর পরে ফেরদৌসাদি জানাইছে, আমি জানাইছি, ভাই বাইরে পর উনি একবার কল দেন নাই। এটাই মনে করি উনি তখন জামাতের না অবশ্য, ইনি ওনার অনুসরণ করেন এই বংশ। আমরা ভুল করছি, ভুল সিদ্ধান্ত নিছি, সিলেকশন আমাদের ভুল ছিল। আপা আমি একটু ফ্রি হয়ে যাব, একটু অনুষ্ঠান আছে, ক্ষমা করবেন। আরেকটা প্রশ্ন ছিল যে আমরা জানি যে দেয়ালে লেখন ছিল, তো সেই আপা দেয়ালে হাতে রক্ত দিয়ে লেখা ছিল মোবাইল নাম্বার গুলি, আমি বলছি আপনাদের আগে, মোবাইল নাম্বার দিয়ে হাতে লেখা ছিল। তারপর মোবাইল, আপনার লজ্জা পাবেন, ফিনকি দিয়ে রক্ত দেয়ালে লাগানো ছিল, অর্থাৎ রাগের ঠেলা মাথা কষ্টে অত্যাচারে এই লোহার শিকলে হয়তো টর্চার করছে, রক্ত দেওয়া ফিনকি ছিল। প্রতিদিন রাতে কান্না শব্দ শোনা যেত, বিশ্রী কান্না, টর্চার করে আসার পরে কানতে কানতে আসতো। দরজায় যখন গেট খোলা হইতো, কর্কর শব্দ হইতো লোহার গেট, সবাই আতঙ্কে থাকতো, এই বুঝে আমাকে নিয়ে গেলো। এগুলি আর কত বলবো, মানে লজ্জা লাগে আমার। একটা কথা বলি, আমার মেয়ে দেখলাম যে বেশ সাজানো গোছানো, মানে হ্যাঁ সাজানো গোছানো, এরা সরকার চাইছে এরকম তাই হয়েছে এরকম, সরকার চাইছে এরকম তাই হয়েছে এরকম। আমরা আশাবাদী একটা অফিস এরকম মনে হয়েছে যে অফিস মনে হয় নাই, কিছু কিছু দৃশ্য দেখে মনে হয় না যে ওইটা জেলখানাও মনে হয় না। আপা উনি তো ওনার খাবার দাবার সব ছিল ওনার ইচ্ছায় হতো, ওনাকে রিমোট কন্ট্রোল দেওয়া ছিল সোল্লার ডাকার জন্য,
উনি তো কি ছিলেন আমি বলতে চাচ্ছি না, যাও না আল্লাহ ওনাকে এমনিতে হেদায়েত দিক। আওয়ামী লীগের কিছু পোস্টে দেখতেছি যে আয়নাঘর নিয়ে টিটকারি করতেছে যে আয়নাঘরে এরকম ছিল এরকম ছিল, মানে আপনারা বের হয়ে এসে বলছেন যে এরকম ছিল এরকম ছিল, কিন্তু আসলে তো আয়নাঘরের কালকের চিত্র তো ভিন্ন। তো এটার জন্য দায়ী ব্যক্তিরা দায়ী হবেন। আবার একটা কথা বলে, যার অপরাধী ছিল লেফটেন্যান্ট রফিককে ফাঁসি দেওয়া হয়েছে জিয়া কিলিং এর পরে। সুতরাং এই সাথে আমি মনে করি কাউকে ছাড় দেওয়া উচিত নাই। আমি একটু সহানুভূতি, একটু সাবমিসিভ ছিলাম। হাসান নাসির একমত হবেন, যে অপরাধী হয় আইনের আওতায় আনতে হবে। এই জঘন্য কাজ করা কেউ করতে পারে না। অবশ্যই সাকিব ভাই, আমার মা বাসায় ছিলেন, উনি জানতেন আমি মারা গেছি, উনি জানতেন আমি মারা আমরা এই যে গেছি। গতকাল আমার বউ দৌড়াদৌড়ি করতেছেন তকবীর, পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। আমি আর এইসব কথা বলতে যাচ্ছি না, তবু আমি আমার সেনাবাহিনীকে আপহোল্ড করি। সেনাপ্রধান বিশেষ কেয়ার নেবেন এই তদন্তে, আমি যোগ্য ব্যক্তি ধরে দিবেন। আইনের ঊর্ধ্বে কেউ না, আইনকে আমরা সম্মান করি। স্যার আমি একটু ক্ষমা নিন, আসসালামু আলাইকুম। যে হাসান নাসির, ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা আশা করেছিলাম নূর খান লিটন এর মাধ্যমে একটা ভালো তদন্ত কমিশন হবে, এবং কিন্তু সেটা আমাদেরকে আশাহত করেছে গতকালকে দৃশ্য দেখে। এবং আসলে আমরা কাকে, মানে এটা মানে আমি আগেও প্রশ্ন করেছি যে এখানে কাকে সেভ করা হচ্ছে, কাকে সেভ করার জন্য এত কিছু এত নাটক করা হচ্ছে, বা গুম কমিশনের সমস্ত গুমকে পাল্টে দেওয়ার, সমস্ত চিত্রকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিসের জন্য, এবং সেটাকে আওয়ামী লীগকে আনন্দিত করছে, এবং আওয়ামী লীগের খুব খুশিতে কিন্তু তারা সত্যিকার অর্থে এক্স্যাক্টলি না, সত্যিকার অর্থে এখানে এই গুমটুম যাই কিছু মূল পরিকল্পনাকারী তো তারেক সিদ্দিকী ছিল। তার অধীনে একটা সেনাবাহিনীর একটা গোষ্ঠী, আমি কিন্তু সম্পূর্ণ সেনাবাহিনীকে আমি কোন অবস্থাতে দোষারোপ করার কোনো সুযোগই নাই। একটা মানে ওই যেটা ফেরদৌস যেটা বললো, তারা একটা গোষ্ঠীকে ডেভেলপ করছিল অ্যাবসলিউটলি, যারা টাকা এবং বিভিন্ন রকম চরিত্রিক দুর্বলতার অধিকারী ছিল, তাদেরকে বেছে নিয়ে এই কাজগুলো করেছে। এখন তাদেরই অংশ কিন্তু ইনট্যাক্ট রয়ে গেছে। কিছু আমরা জানি, কাউকে চিনি না, এখনো কেউ এক্সপোজড হয় নাই। এরা বাঁচার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমার আফসোস কিন্তু ওইটা না। ওরা তো বাঁচার চেষ্টাই করবে, যারা ক্রাইম করছে তারা বাঁচার চেষ্টা করবে, কিন্তু যাদের আজকে ধরার কথা, আমার একটা জিনিস অবাক লেগেছে যে জেনারেল আকবরের স্টেটমেন্টে ইকবাল করিম ভুইয়ার পরে উনি যেটা বললেন যে রাজনৈতিক দলদের নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করছেন। এটা কি করে সম্ভব? ছাত্ররা আন্দোলন করলো, ওদেরকে বাদ দিয়ে একটা ভুয়া দুইটা ছাত্রকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন হয় কি করে? এইটারও তো একটা বিচার হওয়া উচিত। রাজনৈতিক দল যারা আজকে ইলেকশন চাচ্ছে তাদেরকে, এটা তো 5 বছর 8 বছর 3 বছর ছিল আয়না ঘরে। ওই র্যাবের যে সেলটা আবিষ্কৃত হয়েছে, ওই নেতাদেরকে 5 দিন, আপনি 3 দিন 5 দিন 7 দিন একটু থাকতে বলেন, তারপরে বলেন আমরা ইলেকশন চাই, নাকি আগে বিচার চাই, এই হত্যার বিচার চাই, তারপরে ইলেকশন হবে। আবার একটা রাজনীতি দল ক্ষমতা আসবে, সেম আইন কানুনকে মিসইউজ করা হবে, কিন্তু আবার এটা রিপিট হবে। এবং পরে আমরা অতীতের ইতিহাস থেকে যেটা দেখে এসেছি, জি কমিশনগুলো যে গঠন করা হয়েছে, সেই কমিশনগুলো যদি অনেস্টলি কাজ না করে, কমিশনগুলো যে গঠন করা হয়েছে সেই কমিশনগুলো যদি অনেস্টলি কাজ না করে, তাহলে আমরা সংস্কার এখানে আশা করব কিভাবে, বিচার কিভাবে আশা করব? এই কমিশন গঠনের মধ্যেই তো আপনার যত রকম মানে প্লে হচ্ছে। আমরা দেখতেছি যে সেম প্রথম আলো গ্রুপ উপদেষ্টা সিলেক্ট করছে, না উপদেষ্টা সিলেক্ট করছে তারা, এখন প্রতিটা কমিশন তারা সিলেক্ট করতেছে, এবং প্রতিটা কাজ কোন আইনটা, এই বিডিআর কমিশনের মধ্যে কোন ধারা কি লিখলে ওইটা কমিশন কাজ করতে পারবে না, তারা আগেই ওইটা ঠিক করে দিছে, এবং এখন ওইটার উপরে কাজ চলতেছে। কমিশন শুরুতে একটু করছে, এখন দেখি চুপচাপ কাজ করতেছে, কিন্তু ওই ধারা বাতিল না হলে তারা, এই কমিশন কোনোদিনই নতুন কোনো সিদ্ধান্ত আনতে পারবে না। আগের রিপোর্টের মতনই আরেকটা দায় সারা রিপোর্ট হবে, আমি নিশ্চিত। এখানে যেটা হচ্ছে, এই গুমের বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। এই ভবিষ্যতে যেন আর কোন সশস্ত্র বাহিনী হোক, পুলিশ হোক, কোন সদস্যরাই যেন গুম করতে সাহস না পায়। একটা জিনিস আশ্চর্য, আমি এটা আমার অবজারভেশন, আমি বলি যে সশস্ত্র বাহিনী ইনভলভ, পুলিশ তো যুগ যুগ ধরে ক্রিমিনাল হ্যান্ডেল করে আসতেছে, রাজনৈতিক বলি আর
রিয়েল ক্রিমিনাল বলি। এই গুমের ইতিহাস তো বাংলাদেশে ছিল না। এটা কারা শুরু করছে? র্যাবের সশস্ত্র বাহিনী যাওয়ার পরের থেকে শুরু হয়েছে। এই সশস্ত্র বাহিনীর একটা অংশ এরকম ফ্যাসিবাদ সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়াতে র্যাব তাদের নিয়ন্ত্রণ নিয়ে কাজটা করেছে। র্যাবের সৃষ্টি কিন্তু এই উদ্দেশ্যে হয় নাই, বাট র্যাব থাকার কারণে এটা মিসইউজ করার সুযোগ এসছে। তা আমাদের এই জিনিসগুলোকে উদ্ধার করতে হবে। সেনাবাহিনীকে র্যাব থেকে বের করে আনতে হবে, সেনাবাহিনীকে ব্যবসার থেকে উইথড্র করাইতে হবে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষার জন্য যে ওয়াদা নিয়ে বলি আমরা দেশপ্রেমিক, এখন এই সেনাবাহিনীকে কেন পাবলিক বলবে ক্যাশ প্রেমিক? ক্যাশ প্রেমিক, নারী প্রেমিক, হ্যান্ড প্রেমিক, ত্যান প্রেমিক, এটা কেন বলবে? আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম তখন তো এটা বলার সাহস পেত না। আবার সেনাবাহিনীকে আগের অবস্থাতে ফেরত নিতে হবে। সেনাবাহিনী যদি তার দায়িত্ব পালনে অক্ষম হয়, সবাইকে স্বেচ্ছায় বাড়ি চলে যেতে হবে। যে ব্যবসা করতে চায় তাকে ইউনিফর্ম খুলে ব্যবসায় নামতে হবে, কিন্তু ইউনিফর্ম পরে ব্যবসা করতে পারবে না, ইউনিফর্ম পরে রাজনীতি করতে পারবে না। সেনাবাহিনীকে আলাদা একটা প্রতিষ্ঠান, এবং তাকে আমরা 70 সালের 71 সালের আগে সেনাবাহিনীকে যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো, স্পেশাল ট্রিট করা হতো। সেনাবাহিনীর ড্রেস এখন পুলিশ পরে, সেনাবাহিনীর মেস এখন পুলিশের মেস, সেনাবাহিনীর হাউজিং সব আগে কিন্তু সেনাবাহিনীকে সবসময় একটা আলাদা প্রতিষ্ঠান হিসেবে রাখা হতো। সবকিছু মিশে আমরা সেনাবাহিনীকে জনগণের পর্যায়ে অন্য যে কোনো চাকরির পর্যায়ে নিয়ে গেছি। এটা কিন্তু আর সার্ভিস নাই। এখানে যারা আসে তারা কিন্তু ওয়াদা করে জীবন দেওয়ার জন্য, এখন তারা জীবন রেখে পাড়ায় বাঁচে না, কারণ অনেক সম্পদ হয়ে গেছে। এটা খাবে কে? আমি মরে গেলে তো বউ আরেকটা বিয়ে করবে। এই জন্য এটা রক্ষার জন্য তারা মরিয়া হয়ে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। তারা এত সম্পদ অর্জন করছে, এটা রক্ষার জন্য তারা এখন মরিয়া। তো যে কোনো মূল্যে যে কাউকে উপদেষ্টা বানাবে, ওই নাবিলাকে যত হাজার কোটি টাকা দেওয়া দিয়ে তারা কিনে ফেলবে। আর আমাদের তো বেশি টাকা লাগে না কিনতে। এই জিনিসটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর একবার আন্দোলন করা যাবে না, এই আন্দোলনটাকে নিয়ে শেষ পর্যায়ে নিতে হবে। এই সংস্কার না হওয়া পর্যন্ত রাজনীতিবিদরা সত্যিকার অর্থে, একজন উপদেষ্টা বলছেন যে 53 বছর রাজনীতিবিদরা তো দেশ চালিয়েছে, সংস্কার হয় নাই কেন? এখন যেহেতু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদকে সংশোধন করে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করবেন। জরুরি সংস্কার গুলো করতে হবে, বিশেষ করে এই হত্যার বিচার করতে হবে। কে কোন রাজনৈতিক দল দাবি করছে আমি জানি না, কিন্তু এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হলে আবার ওই ভারতের ইনফ্লুয়েন্সে সেই দল যে দল আসবে মনে করতেছে তারা এসে একই রকম একটা দাসখত দিয়ে আগের স্টাইলে কাজ চালাবে। এই জনগণের জীবন বারবার তো 2048 সালের লোক পঙ্গু হয়ে পরিবর্তন আনতে পারবে না। এইটার থেকে আমাদের একটা চেঞ্জ আনতে হবে। আজকে পত্রিকায় রিপোর্ট দেখেছেন নিশ্চয়ই, তারিক সিদ্দিকের অঢেল সম্পদে আপনার ইয়েতে পূর্বাচলে সম্পদের, জি পূর্বাচল, পূর্বাচলে এইগুলো সব বাজেয়াপ্ত করে এই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে। এই সেনাবাহিনীর অফিসারদের যে সমস্ত অবৈধ সম্পদ আছে সেগুলো নিয়ে যারা এই যাদেরকে তারা বরখাস্ত করছে অন্যায়ভাবে, তাদেরকে চাকরি ফেরত দিতে হবে অথবা পুনর্বাসনে এই সমস্ত সম্পদ ব্যবহার করতে হবে। এই যে শাকিলের বাসা মোল্লা ফজলে একবার একই প্লট শেয়ার করে, এটা এখনই এই প্লট রাকিনকে কম্পেনসেশন হিসেবে হ্যান্ড ওভার করা উচিত। সে কি করে এটার ভাড়া এখনো নাই, বিদেশে বসে পলাতক একটা আসামি। এরকম যারা যারা আছে সবাইকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিতে হবে। এইগুলা যদি আমরা দ্রুত না করি, সিরিয়া কবে হাফিজ আল আসাদ সেদিন পালালো, ওখানে তো রীতিমতন বিচার চলতেছে। তারা সংবিধান স্থগিত করে দিচ্ছে, যারা তার সাথে সঙ্গী সাথী ছিল ক্লোজ অ্যাসোসিয়েটস সবগুলো ডিসপোজ দাও। আমরা কি করতেছি? আবার পিছন দিকে হাঁটতেছি। এটা হইতে দেওয়া যাবে না। এই জিনিসটাকে আমাদের ইলেকশনের আগে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই সংস্কার কমিটিকে আবার সংস্কার করতে হবে। এই সংস্কারের মধ্যে সব 2 নম্বর লোক ঢুকে গেছে, আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে। এভাবে তো সংস্কার হবে না, তারা কেউই সংস্কার চায় না, গুজামিল মেরে টাইম পাস করতেছে। সবগুলোতে একই অবস্থা। তারপরে সংস্কার হবে। তারপরে এখন বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন দিবে, চাপে বলছে না না, আমরা এই যে
ডক্টর আলী রিয়াজের না না, এটা তো এই এমন উপদেষ্টা পরিষদ নিছে যে যারা কাজ করতে পারবে না, ফেল করবে, ইলেকশনে চাপ আসবে, একটা দল আসবে ক্ষমতায়, তারা 6 মাসের মধ্যে টিকবে কিনা সন্দেহ আছে যে পরিস্থিতি দেশের। তা আবার আওয়ামী লীগ ফেরত আসবে 1-2 বছরের মধ্যে। এটা কি অ্যালাউ করা যাবে? এটা কোনোভাবে সম্ভব না। এটা তো মাস্টার প্ল্যানে চলতেছে। কিন্তু যে দল ইলেকশন চাচ্ছে, তারা 6 মাস পরে 9 মাস পরে ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় আসবে ঠিকই, তাদের কি ওই যোগ্যতা আছে 5 বছর টিকে থাকার? তারা তো এখন টার্মিনাল, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল নিয়ে ব্যস্ত। নিজের দলের সংস্কার, নিজের দলের অর্গানাইজেশন কি করতেছি আমরা, এটা নিয়ে তো আমাদের সময় দিতে হবে। জনগণের সামনে অবস্থানটা পরিবর্তন করতে হবে যে আমরা দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। এখন তো জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন, তারা রাষ্ট্রের সব ব্যাপারে তারা ইনভলভ, তারা ওই ফ্যাসিবাদকে হাঁটিয়েছে। আমি বলবো না রাজনৈতিক দল কর্মীরা জীবন দিয়েছে, আর নেতারা প্ল্যান করে পরিকল্পিতভাবে জেলে গেছে, আবার পরিকল্পিতভাবে বেরিয়ে আসছে। 100% জীবন দিচ্ছে কিন্তু কর্মীরা, রাজনৈতিক কর্মীরা, যাদের কোনো হিসাব নাই। তাদের পরিবার খাচ্ছে কি, মরে গেছে, কি করতেছে, কেউ কোনো খবর রাখে না। বাস্তব অবস্থা বুঝতে হবে দেশের। জি, অনেক ধন্যবাদ। আমি কর্নেল ফেরদৌস হাদিস। এই যে বলা হচ্ছে যে এখন নির্বাচনের কথা বলা হচ্ছে, তারপরে আমরা গতকালকে জাতিসংঘের একটা রিপোর্ট পেলাম, যেটা জুলাই থেকে, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কি কি হয়েছে সেগুলোর একটা প্রতিবেদন, এবং হাসিনার নির্দেশেই সবকিছু হয়েছে সেটা বলা হয়েছে। কিন্তু 5 আগস্ট তো হাসিনা পালিয়ে গেছে, এরপরে কার নির্দেশ হয়েছে সেটা একটি বিষয়। এবং যে এখন যে কমিশনগুলো আছে, সেই কমিশনগুলো দিয়ে আসলে ডিসেম্বরের মধ্যে সংস্কার বা অক্টোবরের মধ্যে সংস্কার শেষ করতে পারবে কিনা, যেটা ব্রিগেডিয়ার হাসান নাসিরও বলেছেন যে পারবে না, এগুলোকে আগে সংস্কার করতে হবে। তা আপনার কাছেও শুনতে চাই যে আপনার মতামত কি। এই 5 আগস্ট যদি না হতো তাহলে কি হতো? এই হাসিনা রেজিম কিন্তু 5 বছর পুরা করে যেত, 5 বছর আঙ্গুল চুষতে হইতো। শ্রদ্ধার সাথেই বলছি, ভাষাটা একটু ভিন্ন, আমার ভাষা ভিন্নই হবে। মজলুমের কোনো ভাষা নাই। মজলুম যখন যে ভাষায় কথা বলে, দ্যাট ইজ রাইট অ্যান্ড দ্যাট ইজ জায়েজ, ওটাই সহি। আর যে এটার সাথে বিরোধিতা করে তাকে বলবো মানুষ হন আগে। আচ্ছা, তাহলে কি তারা নির্বাচন ছাড়া থাকতো না আরো 4 বছর? তো যেহেতু দুধের বাচ্চারা এই আন্দোলন করে তাকে ফেলতে পারছে, সরাইতে পারছে এই লেডি ফেরাউনকে, তো রাজনৈতিক দলগুলার একটু মানুষ হওয়া উচিত, যাতে এই সংস্কারটা হয় এবং করা হয়, একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়, এবং তারাও যেন অপরাজনীতি থেকে বেরিয়ে মানে একটা সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করতে পারে। আচ্ছা, এখানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর ডাল রুটি ভাগাভাগি শুরু করেছেন এই প্রথম 2 সপ্তাহ পরেই। একটু ধৈর্য ধরেন, একটু লজ্জাও তো থাকা উচিত। হ্যাঁ, রাজনৈতিক দলের কর্মীরা দিয়েছে। স্যার যে বললেন একটু আগে যে কর্মীরা ইমানদার, নেতাদের মধ্যে ইমান আছে কি নাই আল্লাহ ভালো জানেন, আর বান্দারাও জানতেছে। হবিগঞ্জের একটা ছেলে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে বলছে, ভাই আর কতদিন থাকবো, মশার কামড় খাচ্ছি, ধান খেতে শুয়ে আছি মশারি টাঙ্গায়, আর তো পারতেছি না। আমি তোমাদের খাওয়া বলে, কোনো ভাই এক বেলা খাই, কোনোদিন খাইতে পারি না। তো তোমাদের নেতারা না, নেতার নামটা বললাম না, নেতাদের কি টাকা পয়সা ছিল না পার ডে 100 টাকা করে একটা কর্মীর পিছনে খরচ করেছে? করে নাই। অথচ কর্মীরা রক্ত দিয়েছে, কর্মীরা পঙ্গু হয়েছে, কর্মীরা জেলে মারা গিয়েছে গত 16টা বছর। তো যাই হোক, রাজনৈতিক নেতাদের লজ্জা হওয়া উচিত। মাঝে মাঝে আমি দেখি যে বিভিন্ন ফেসবুকে এবং অন্যান্য জায়গায় তাদের উল্টাপাল্টা কথা, এই উল্টাপাল্টা কথা 16 বছর বলতে পারেন নাই কেন? আতাত করেছিলেন, আতাত, এটা পাবলিক বুঝে। নির্বাচন পরে, আগে সংস্কার, তারপরে সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচার, তারপরে আর এই সংস্কারের জন্য কি অবস্থা? গুম কমিশনে তো আমরা যা দেখলাম তা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। জি 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 জি, আমি আসছি। সকল কমিশনের কি অবস্থা কিনা আমি ডক্টর ইউনূসের প্রতি সবিনয় অনুরোধ জানাবো, ডক্টর ইউনূসের আশেপাশে যারা আছেন আমার মেসেজটা পৌঁছে দিবেন।
এই জন্য পৌঁছে দিবেন, আমি রক্ত দিয়েছি। আই ডিমান্ড ইট। লেসপেন্সার আশেপাশে যারা আছেন, দে আর অলসো লেসপেন্সার, বিকজ লেসপেন্সার গুলোকেই সেট করা হয়েছে। কিভাবে হাফিজ সাহেব, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ সাহেব ওখানে, কিভাবে মেজর জেনারেল ফেরদৌস ওখানে বসে আছে সারাউন্ডেড বাই ইউনুস, যে হাসিনাকে যে ফুপু ডাকতো, হাসিনা এই মেজর জেনারেল ফেরদৌসের পাসিং আউট প্যারেডে গিয়েছে বিরোধী দল নেত্রী হিসেবে। এই মেজর জেনারেল ফেরদৌস সার্ভিং অফিসার, আমার ব্রাদার অফিসার, বলতে খারাপ লাগছে বাট সত্য না বললে গুনাহ হবে, তাই সত্যটাই বলছি। আজিজকে সেবা দিয়ে এসছে, শফিউদ্দিনকে সেবা দিয়ে এসছে। এই শফিউদ্দিন আর আজিজগণ কোথায়? এদেরকে কেন আনা হচ্ছে না? এই যে সংস্কার কমিশন করলেন, বিভিন্ন কমিশন, এরা খাচ্ছে। আরে ভাই কমিশনের সাহেবরা, আপনারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছেন গত 6 মাস, টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন গভর্নমেন্ট ট্রেজারিতে। আর ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ, আপনি আবার নতুন করে শুরু করেন, লেট ইট স্টার্ট ফ্রম ডে 1। এবং এটার ভালো লোক দ্বারা, ত্যাগী এবং এই মাঠে যারা ছিল যোদ্ধা, দেশপ্রেমিক, কট্টর, কঠিন সৎ, এদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেন। দিস এ বুলশিট, দিস আর বুলশিট যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পেরেছি। আমরা তো অলরেডি 6 মাসে জনগণ দেখছে, আর আমরা আমাদের কমিশন নিয়ে খুশি। সচিবালয়ে কোনো কাজ কি হচ্ছে? আর এই ভুক্তভোগীরা যখনই কোনো কাজের জন্য যাচ্ছে, আমার কাছে খবর আসছে, আমিও জানি, আমিও নিজে 2-1টা জায়গায় গিয়েছি, দেখেছি, চিত্র দেখেছি। আগের লেসপেন্সাররা ঘুরে ফিরে ওই লেনদেন চলতেছে, ওইভাবেই কাজ হচ্ছে। ভালো কোনো লোক, ত্যাগীরা যারা ক্ষতিগ্রস্ত, তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না। এটা ব্যবসা বলেন, কন্ট্রাক্ট বলেন, বা কোনো সার্ভিস বলেন, সরকারি মন্ত্রণালয় থেকে, সরকারি অফিস আদালত থেকে। আই এম সরি, কে ডিসএগ্রি করলে আসতে পারেন আমার সাথে তর্কে। I'll take the floor and talk to you. আচ্ছা, গুম কমিশনের এগুলো সকল কমিশনকে সংস্কার করার দাবি জানাচ্ছি। আর নাবিলা ইদ্রিস এবং শাহনওয়াজকে কিক দেম আউট। ওই দুইটা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব, পবিত্র দায়িত্ব। রক্তের সাথে বেইমানি করবেন না চেয়ারম্যান সাহেব দুইজন, তাদেরকে কিক আউট করেন 24 ঘন্টার মধ্যে। এটা অলরেডি ফ্ল্যাশ টু দ্য পিপল। প্রথম আলো কিভাবে দেয় আসিফ নজরুল সাহেব? প্রথম আলোর প্রোডাক্ট কিভাবে ঢুকে এখানে? ডেইলি স্টারের প্রোডাক্ট কিভাবে ঢুকে? ছাত্র জনতা কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টারকে এখনো দয়া করে থাকতে দিয়েছে। বুঝতে হবে, ছাত্র জনতা নোট প্লিজ, সমন্বয়করা প্লিজ নোট ইট। আয়নাঘরের কয়েক কিলোমিটার দূরে ছিল আয়নাঘর গুম কমিশন, গুলশান অফিস থেকে, গুলশান এভিনিউর অফিসটা আমি চিনি, আমি গেছি ওখান থেকে। আয়নাঘর কয়েক কিলোমিটার ছিল, 6 মাস লাগলো কিভাবে, কেন লাগলো? এটা জবাব দিতে হবে জাতিকে। ওয়াই ইউ হ্যাভ টেকেন 6 months, ওয়াই ইউ হ্যাভ নট টেকেন কর্নেল হাসিন, এটা জবাব দিতে হবে, গুম কমিশনকে জবাব দিতে হবে। পরিষ্কার করার জন্য হয়তো আয়নাঘরের সব চিহ্ন, একটু টাইম দেন, আয়নাঘরের সব চিহ্ন যারা মুছে দিয়েছে ওদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রমোশন দিয়েছে, তাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছে। আমি বলবো আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী পবিত্র এখনো। গুটি কয়েক লোকের জন্য সেনাবাহিনীকে, একটা বাহিনীকে খারাপ বলা যাবে না। আমি জেনারেল ওয়াকারকে বলবো, এই লেসপেন্সারদেরকে দূর করেন, আইনের হাতে তুলে দেন। গুচুম কাচুম করে বাঁচাতে পারবেন না, তাহলে তো হাসিনাও 2046 পর্যন্ত থাকতে পারতো। আল্লাহ সিস্টেম করবে। কে কি কল্পনা করেছিল দুধের বাচ্চাদের হাতে হাসিনার মতো এত শক্তিশালী ফেরাউনকে এখন তো হাসিনার মধ্যে চলে যেতে হবে? হাসিনাকে ফেরত আনানোর জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। হ্যাঁ, করতেছে, বোকা সরকারি বাস করছে। ওরা কি বুঝতে পারছে না? ডোন্ট ইউ টেক দি মেসেজ অফ 5th August? ও ইউ ফরগট। আপনাকে তো একটা রিফ্রেশার মেসেজ দেওয়া হয়েছে 5th February-তে, ভুলে গেছেন? 5ই ফেব্রুয়ারি আরেকটা মেসেজ পান নাই ছাত্র জনতার কাছ থেকে? 5ই ফেব্রুয়ারি, isn't it a good message for you to come back to good sense? লেসপেন্সাররা যে যেখানে আছেন, সামরিক, বেসামরিক, আধা সরকারি, বেসরকারি, পলিটিক্যাল, কর্পোরেট হাউসে যে যেখানে আছেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস মেসেজ? 5th February আমরা অনেকেই মনে করেছিলাম যে ছাত্র জনতা ঘুমিয়ে পড়েছে। নো, তারা একবার শিখে গেছে, চোখ মুখ খুলে গেছে ছাত্র জনতা। ওই পলিটিক্যাল স্টান্টবাজি বা কারসাজি বা রয়ের প্রেসক্রিপশনে কাজ হবে না। অনেক প্যাট্রিয়ট বেঁচে আছে, অনেক লাখো লাখো দেশপ্রেমিক আছে, কোটি কোটি লোক এখন বিপ্লবী। পুরা ছাত্র জনতা, পুরা সাধারণ জনগণ বিপ্লবী।
ওই ধান্দাবাজি করে ইলেকশন করে খাইতে আসছেন, কবে গতিতে যাবো এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন। ইলেকশন একজন আসছে রক্ত মাফ করে দিলাম, আরে আমি ফেরদৌস আজি রক্ত দিলাম, তুমি বেটা মাফ করার কেঠায় তুমি কে? তোমাকে লাইসেন্স দিছে? নিজের দলের যে কর্মীটা মারা গেছে সে কর্মীর মা তোমাকে দিছে লাইসেন্স? অথরাইজ করেছে? ইসলাম করে তোমাকে? ওই রক্তের আত্মীয় যদি মাফ না করে তুমি নেতা ভয়া মাফ করে দাও কিভাবে? আর আওয়ামী লীগের এস্টাবলিশ করতে চাচ্ছে এই দলগুলা, কারণ তলে তলে টাকা মানি সুইটার দেন হানি, টাকা খেয়ে বসে আছে, সব চাঁদাবাজি চলছে, গ্রাউন্ড রিপোর্ট আছে আমার কাছে। আমি কোনো ফান্ডে খান না, আল্লাহর বাহাদুর না, আমি সাধারণ একটু ছোট্ট আল্লাহর বান্দা। আমার কাছে অনেক মেসেজ আসে, ভাই এটা একটু বলেন, এটা একটু করেন। তো এখানে আমি যতদিন বেঁচে আছি রক্ত তো একবার দিয়েছি, এরপরে কি বাকি আছে জীবনটা দেওয়ার? ওটা দিব। আই টোল্ড মাই ডটার্স, ম্যানেজ স্কলারশিপ, গো আউট উইথ ইউর মম, লেট মি ডাই ফর দিস কান্ট্রি, আই উইল ডাই, আই উইল নট লিভ দি কান্ট্রি। তাহলে তো আমি 11 সালেই রিটায়ারমেন্টের পর 10 সালেই চলে যেতাম। অনেক বন্ধু ডেকেছে, টাকা ওরা দিবে, বলছে তুই চলে আয়, সব খরচ দিব। আই সেড নো, আই এম এ সোলজার, I cannot go and I will never go. I will not retreat from the battlefield. যা হোক, এটা ডক্টর ইউনূসের প্রতি বিনীত অনুরোধ যে সকল সংস্কার কমিশনগুলোকে আবার করেন। আর ডিফেন্স রিভার কমিশন অবশ্যই করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, রক্ষা কবচ, এটাকে কিনে ফেলেছে, রয়ের সাব অর্গান করে ফেলেছে, এটাকে তার অরিজিনাল শেপে উইথ অনার অ্যান্ড ডিগনিটি ফেরত আনতে হবে। এটার জন্য ন্যাশনাল কমিশন লাগবে, এটা করতে হবে। ভিতর থেকে শয়তানগুলো বাধা দিচ্ছে, সার্ভিং অফিসার জুনিয়রদের বোঝাচ্ছে যে এটাই না। নো মাই ডিয়ার ব্রাদার্স, দিস ইজ ফর ইয়ার প্রোটেকশন। আর্টিকেল 45 দিয়ে তুমি বাতিল করতে হবে। এটা না করলে যখন তখন ব্লেসপেন্সাররা তোমাকে চাকরি খাচ্ছে। দিস ইজ ইয়ার প্রোটেকশন, এটা করতে হবে। ডিফেন্স কমিশনের আরো বড় পারভিউ আছে, এগুলো এখন শর্ট টাইমে বলা যাবে না, বাট এটা করতে হবে। আমি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ডিফেন্স কমিশন জন্য আপনি যা যা করণীয় করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যদি আরো যারা আছে, আমি মুখ্য সচিব, প্রধান উপদেষ্টা যে মুখ্য সচিব নামটা জানি না, এই মনে নেই, ওই দপ্তরের সচিব আছেন, এমওডি মিনিস্টার অফ ডিফেন্সের সচিব আছেন, ওখানে আমরা অলরেডি কাগজ জমা দিয়েছি স্যারের নেতৃত্বে। So please act positively. You are taking salary from the taxpayers' money. You have to, no alternative, no shortcut. Please do. Allow us to respect you. Allow us to respect you. Do the needful. জাতির সাথে রক্তের সাথে বেইমানি করবেন না। আজকে আমি এখানেই অনেক ধন্যবাদ শর্ট করছি। আশা করি আলাদা এপিসোড আমার জন্য আপনি রাখবেন কোনোদিন। ধন্যবাদ। অবশ্যই। আমি সাকিব আলী ভাই, আমরা গতকালকে জাতিসংঘের রিপোর্ট পেয়েছি, মানে সেই রিপোর্ট নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এবং শেখ হাসিনার বিচার এখন বিএনপিও চায়, তো আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় ছাত্ররা। আপনার কাছে শুনতে চাই যে বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন। না, আমি প্রথমে একটু সংস্কার নিয়ে বলতে চাই। জি প্লিজ। সংস্কার নিয়ে যেটাই সরকার করলো, এটা এক ধরনের তামাশা। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ হওয়ার পর থেকে অনেক কমিশন হয়েছে, কিন্তু কতগুলো কমিশনের আপনার সব সুপারিশগুলো এবং বিশেষ সুপারিশগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আপনার বাস্তবায়ন করা হয়েছে। প্রথমত এই কমিশনগুলো কিন্তু অত্যন্ত আমলাতান্ত্রিক মনে হয়েছে আমার, হ্যাঁ, টেকনিক্যাল, ব্যুরোক্রেটিক, হ্যাঁ, এরা কিন্তু আপনার কাঠামো পরিবর্তন করছে না। আসলে এরা আসলে কাঠামোটাকে রেখেই নানান ধরনের ছোটখাটো অনেক লম্বা করছে। কিন্তু আসলে সংস্কার কিন্তু করতে হয় আপনার রাজনৈতিক অঙ্গীকারবদ্ধতার মাধ্যমে। পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু কোনো সংস্কার হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, হ্যাঁ, যে আমরা জানি যে বাংলাদেশের শুল্ক বিভাগ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেখানে সব এআরও করাপ্ট। আমরা জানি যে সেখানকার প্রায় সব শুল্ক কর্মকর্তা করাপ্ট। এটার জন্য তো কোনো আপনার দরকার নাই, আপনার কি বলবো, এটার জন্য তো কোনো রিপোর্ট দরকার নাই।
আপনি কিন্তু ইজিলি এদেরকে কিন্তু প্রসিকিউট করতে পারেন, কিন্তু কি করেন? না, করেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে, যেমন ধরেন আপনি যদি বলতাম, আমি অনেকভাবে বলি যে আপনার যদি প্রত্যেকটা দপ্তরের প্রধান যদি ওই দপ্তরের করাপশন রিলেটেড বিষয়ের জন্য যদি পার্শিয়ালিও দায়ী থাকেন, তাহলে কিন্তু ঘটনা অন্যরকম হয়ে যাবে। আপনি যদি আজকে শুল্ক বিভাগের কর্মকর্তাদেরকে ফায়ার করে অটোমেশন করেন, তাহলে কিন্তু বাংলাদেশের সরকারের যে রেভিনিউ, আমি মনে করি সেটা অ্যাটলিস্ট 1.5 গুণ বাড়বে, মানে 1.5 গুণ হবে, 1.5 থেকে 2 গুণ হয়ে যাবে, কারণ বাকি টাকাটা ধরে নিয়ে যায়। 1.5 থেকে 2 গুণ হবে, এবং এটা ছাড়া কোনোদিনও বাংলাদেশ সরকারের আপনার আয় ঠিক মতো হবে না। এটা একদম লিখে দিতে পারেন আপনি, এটা সিম্পল ব্যাপার। কিন্তু দেখবেন যে কেউ এটা করবে না, তারা সংস্কারের রিপোর্ট বানাবে, কিন্তু আসলে যেটা পলিটিক্যাল অ্যাকশন, যেটা আসলে যেই অ্যাকশনে আপনাকে পলিটিক্যাল ক্যাপিটাল খরচ করতে হয়, যেখানে আপনার একটা ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কারণ তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরও টাকা আছে, আপনার যে করতে হয় সেটা হচ্ছে আসল। ডক্টর ইউনূসের এই সংস্কারের রিপোর্টগুলো বড় কথা না, আমি বারবার বলছি যে ডক্টর ইউনূসের সেই পলিটিক্যাল পাওয়ার থাকতে হবে, এবং সেই পলিটিক্যাল পাওয়ার উনি পাইতে পারেন একমাত্র উনি যদি একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ আবার পুনর্গঠন করেন। এটা যদি উনি না করেন, তাহলে আমি আপনাকে বলে দিই কি হবে। বিএনপি কখনোই, আমি ধরে নিচ্ছি বিএনপি আসবে, নির্বাচন হবে, বিএনপি কখনোই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। আমরা এটা জানি, আমি এটা বারবার বলেছি। তাদের তৃণমূল কর্মী খায় হচ্ছে এই দুর্নীতি দিয়ে, সরি বাট দ্যাটস দেয়ার ওয়ে। এটা তাদের মধ্যম জাতীয় সব নেতা এইভাবে খায়। কেন তারা করবে? বিচার বিভাগের স্বাধীনতার জন্য কি লাগে? এটা খুবই সিম্পল কথা। এতদিন পর্যন্ত প্রধান বিচারপতি বলেই যাচ্ছেন, সচিবালয় কিন্তু এখনো স্থানান্তর করা হয়নি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এটাও একটা তামাশা বলে আমার মনে হয়। এখন আমি ফাইনাল, আপনি আমাকে একটা কি কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে আপনার জাতিসংঘের প্রতিবেদন, তারপরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন খুব তাড়াতাড়ি নতুন কিছু আমি যেটুকু বুঝি যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে অনেক ধরনের আওয়ামী লীগ পন্থীরা অনেক ধরনের কথা বলছে, কিন্তু জাতিসংঘ যেভাবে 230 জনের রিপোর্ট নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে এরকম বোধহয়, তারা সবার সাথে কথা বলেছে। আমি মনে করি যে এই শর্ট সময় এই পরিসরে, এবং এটাও কিন্তু জানতে হবে যে এর মধ্যে কিন্তু আমার যতদূর জানা আছে যে সরকারের ভিতর থেকে আমলাতন্ত্র তাদেরকে বেশ মানে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেই জন্য সময় একটু বেশি লেগে গেছে। কিন্তু যেটা এসেছে আমি মনে করি এটা একটা ভালো রিপোর্ট। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কথা, যেমন 1400 মারা গেছে আর 14,000 আহত হয়েছে, এগুলো দেখতে একটু খারাপ লাগে, কিন্তু এটা একটা বল পার্ক ফিগার বলে আমি মনে করি। এগুলোকে নিয়ে এখানে যেটা হয়েছে, সিম্পল কথা, যে শেখ হাসিনার অর্ডারে হয়েছে, অর্ডারে হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে হয়েছে। আমাদের যিনি আইজি ছিলেন সেই সময়, মামুন সাহেব বোধহয়, তিনি তো এখনই সাক্ষী, তিনি তো সব বলে দিচ্ছেন যে কে কি করেছে, কে কি বলেছে। সুতরাং এইখানে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে কোন ধরনের আমি মনে করি সন্দেহ জাগানোটা ঠিক না। এই যে একটা কথা বলা হচ্ছে যে 5ই আগস্টের থেকে 15ই আগস্টে কতজন মারা গেছে, এখন কথা হচ্ছে যে কতজন মারা গেছে, আমরা এখন কি লেখা আছে? না, লেখা নাই। 3 দিন তো সরকার ছিল না, সেই 3 দিন বাদ দিয়ে, মানে সেই 3 দিন, ঠিক আছে, বা ওই দিনও মারা গেছে। এখন কথা হচ্ছে কিছু পুলিশ মারা তো গেছেই, 5ই আগস্টে শেখ হাসিনার পরে মারা গেছে, কি হয়েছে? এখন অনেকেই বলেন যে ওই পুলিশের নিতে হবে, কি বলে, তাদের বিচার হতে হবে। আই ডু নট সাপোর্ট দ্যাট। আমি মনে করি এটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো বিচার হতে পারে না, এবং গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরই বিচার হবে। এবং এখন কথা আসে যে জাতিসংঘের প্রতিবেদন দিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে কিনা। আমার মনে হয় যে ভারতের নেতৃত্বের মধ্যে একটা পরিবর্তন আসছে,
সেই পরিবর্তনটা হচ্ছে যে শেখ হাসিনাকে আর বোধহয় বাংলাদেশে অধিষ্ঠিত করা যাবে না, তারা অন্য কোনো ফর্মুলা খুঁজতেছে। এবং তারা আমরা দেখতে পাবো 16 তারিখে তো জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন সাহেবের মিটিং আছে, আমরা দেখতে পাবো 13 তারিখে বোধহয় মোদি এবং ট্রাম্পের মিটিং আছে। সেখানে মোদি হয়তো অনেক চেষ্টা করবে, আমার কাছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি একটু বলি এখানে। মোদি দেখেন, মোদি কিন্তু একটা বিরাট ঝামেলা হয়েছে যে ভারতীয় কি বলে আপনার অবৈধ ভারতীয়দেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতে, সেটা কিন্তু ভারত অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। এটা কিন্তু ভারতের সরকারের জন্য, যেহেতু তারা হিন্দুত্ব সরকার, যেহেতু তারা খুব জোর ছড়ি শক্তিশালী সরকার, যেহেতু তারা পৃথিবীর কোনো দেশকে কেয়ার করে না, তারা প্রত্যেকটা দেশকে ডমিনেট করতে পারে, এরকম তাদের একটা ভাব, সেই জন্য তারা কিন্তু তাদের জন্য কিন্তু এখানে একটা আপনার মানহানি বা একটা হয়েছে। এই ক্ষেত্রে মোদি যে যদি ট্রাম্পকে বলে যে তো আমি তো অবৈধ ভারতীয়দেরকে নিয়েছি, কিন্তু তুমি বাংলাদেশ সম্পর্কে একটা কিছু বলো, আমি কিন্তু সেই ব্যাপারে এখনো কিন্তু একটু চিন্তিত আছি। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাম্প কিন্তু অনেক কাজ করে তার মিত্রদের জন্য, যেমন গাজাতে যেটা সে করছে, আমি এগুলো নিয়ে একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা কূটনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি চিন্তা করি। আমি দেখছি যে এখন বোধহয় দক্ষিণ এশিয়ারও বোধহয় একজন ইন্ডিয়ান ভারতীয় এস কাপুর দেখছিলাম, হতে পারে আপনার ডোনাল্ড লুর জায়গায়। সুতরাং আমাদের ডিপ্লোমেসি যে শক্ত করা উচিত ছিল সেটুকু ডিপ্লোমেসি নাই। আপনি বলছেন যে আমি এত কিছু বলার পরে যেটা বলতে চাই যে এই একটা জাতিসংঘ প্রতিবেদনের উপরে হাসিনাকে ফেরত দেওয়া হবে না। হাসিনাকে ফেরত পাইতে হইলে বাংলাদেশকে অনেক কাঠখড় পোড়াইতে হবে, এবং এটার জন্য অনেক, আমার মনে হয়, এটা আমার ধারণা, ভারতের সাথে একটা গ্র্যান্ড বার্গেইনিং এ আসতে হবে। গ্র্যান্ড বার্গেইন, সেই গ্র্যান্ড বার্গেনটা কিভাবে হবে সেটা তো আমরা এটা নিয়ে এখন আমি আউটলাইন দিতে চাই না বা এটা নিয়ে বলছি না, কিন্তু আমার মনে হয় তাছাড়া শেখ হাসিনাকে আনা কঠিন হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনার শেষ বক্তব্য এবং এই প্রতিবেদন সম্পর্কে বা হাসিনাকে ফেরানো নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা প্লিজ। আপনার মাইক্রোফোনটা আপনার থেকে মিউট করা। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি প্রথমে সশস্ত্র বাহিনীর বিষয়টাকে বলি, তারপরে আমি হাসিনার বিষয়টাতে আসবো। আমরা যে ইয়েতে সশস্ত্র বাহিনীর ইমেজ নিয়ে কথা বলি, যে কারণে আয়নাঘরে আসতে এত সময় লাগলো, এটা আমি কি সত্যিকার অর্থে ইমেজটা বৃদ্ধি পেল না আরো ক্ষুণ্ণ হলো, এই বিষয়টা সবাইকে বুঝতে হবে। আমরা সত্যিকার অর্থেই চাচ্ছি যে সশস্ত্র বাহিনীর যে ইমেজটা ক্ষুণ্ণ হয়েছে ওইটাকে পুনরুদ্ধার করতে। এই জন্য একটা পর্যায়ে যখন দেখলাম যে ব্যাপক সংখ্যক অফিসারদেরকে বঞ্চিত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদেরকে গুম খুনও করা হয়েছে। আমরা গত পরশুদিন আমরা দেখলাম ব্রিগেডিয়ার রহিম, যিনি ডিজি এনএসআই ছিলেন, সেই সাথে আরো কিছু অফিসার, জেনারেল রাজদাকুল হায়দার এন্ড আদার্স, তারা কেউই কিন্তু ব্যক্তিগত কোনো কাজ করেনি, রাষ্ট্রের প্রয়োজনে তারা কাজ করেছিল, দায়িত্ব পালন করেছিল, এবং তাদেরকে শুধু শাস্তি দেওয়া হয় নাই, মিসেস রহিমকে বা রেজাকুল হায়দারের পরিবারকে চরম ভাবে বঞ্চিত করা হয়েছে এবং বিব্রত এবং ইয়ে করা হয়েছে। এই ব্রিগেডিয়ার রহিমকে যেটা ধারণা করা হয় যে তাকে মরতে বাধ্য করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাকে নেগলেক্ট করা হয়েছে, অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার লিভার নষ্ট করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই সামনে আনতে হবে। এগুলো যদি বিচার হয় তাহলে ইমেজ পুনরুদ্ধার হবে। খুনিদেরকে প্রোটেক্ট করলে, এই দুর্নীতিবাজদের প্রোটেক্ট করলে সেনাবাহিনীর ইমেজ কোনো অবস্থাতেই পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই, আর রক্ষা করাও সম্ভব হবে না। আমাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে, এই অপরাধীদেরকে ছেড়ে দিতে হবে, যাদের ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদেরকে হস্তান্তর করতে হবে, তাদেরকে সারেন্ডার করতে এনকারেজ করতে হবে। নাহলে কিন্তু তাদের, আজকে অলরেডি চিফ প্রসিকিউটর বলেছে, গতকাল আমরা একটা টক শোতে বলেছি যে এদের অনুপস্থিতিতেই কিন্তু বিচার হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিন্দুমাত্র কোনো ডিফেন্সিভ থাকবে না এবং একটা পর্যায়ে বিচার শেষ হয়ে যাবে। এখন যেটা চক্রান্ত যেটা চলতেছে, এই গুম খুনের বিচার যেন আইসিটি পর্যন্ত না পৌঁছায়, যেটা নাবিলা করতেছে, এইটাকে বন্ধ করতে হবে। সবাইকে, হাসিন যেটা বলেছে, সবাইকে এখন সরাসরি আইসিটি তে চলে যেতে হবে। এই গুম খুন কমিশন তারা অলরেডি কম্প্রোমাইজড এবং তাদের উপর আর নির্ভর করা যাচ্ছে না। তারা 1-2টা কেস দিবে আইসিটি তে, বাকিদেরকে ডিসকারেজ করছে
আইসিটি তে যেতে। তো এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বলতে হবে, এটা করতে যাওয়া যাবে না। আর সশস্ত্র বাহিনীকে ইমেজ পুনরুদ্ধারের জন্য আমরা একটা দাবি তুলেছি, যেটা কর্নেল ফেরদৌস বলেছেন, সংস্কার কমিশন। সংস্কার কমিশনকে এখন একটা পর্যায়ে হয়েছে, গত পাকিস্তান ব্রিটিশ আমলের আইন পাকিস্তান থেকে আমরা নিয়েছি, গত 53 বছর এটা চলছে। এর আগে এত মিসইউজ হয় না এই আইনটা, এই গত 15 বছরে যেটা হয়েছে। এখন আর এটা সব অকার্যকর হয়ে গেছে, এমন একটা পর্যায়ে গেছে যে এটা থেকে সুবিচারের কোনো সুযোগ নেই। আর এটাতে আমরা যে সংস্কার চাচ্ছি, এটা কিন্তু আমি বা কর্নেল ফেরদৌস, কর্নেল হাসিন উপকৃত হবে না। যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে, ভবিষ্যতে যারা যোগ দিবে, এই প্রতিষ্ঠানটাকে যদি দেশ রক্ষার জন্য প্রকৃতভাবে শক্তিশালী করে সশস্ত্র করে গড়ে তুলতে হয়, তার জন্য সংস্কারটা প্রয়োজন। এবং ভবিষ্যতেও যেন, এখন কিন্তু আওয়ামী লীগের যারা পন্থী ছিল তাদেরকে খুশি হওয়া উচিত সংস্কার চাইলে, যে বাবার পরিচয়, শ্বশুরের পরিচয়ে কোনো আওয়ামী লীগের চাকরি হারাবে না। কিন্তু যারা খুন করেছে, যারা দুর্নীতি করেছে, তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে যারা পাহারা দিবে তারাও দোষী, যাদেরকে যারা আগলে রাখবে। তো সুতরাং এখন যারা কমান্ডে আছে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ডিসক্রেডিট করার চেষ্টা করছে এবং দুর্নাম, মানে সার্ভিং অফিসারদের মধ্যে একটা নেগেটিভ প্রচার চালাচ্ছে। এর মধ্যে সব থেকে যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে রাওয়া ইলেকশনের মাধ্যমে যে রাওয়াকে আমরা পেলাম, সেটাও আমরা ওই গুম কমিশনের মতো আবার গুম হয়ে গেছে দেখতেছি। আমরা একটা প্রোগ্রাম করতে চাইলাম, সেটাতে 1,20,000 টাকা ছিল। এখন আবার আমরা 18 তারিখে প্রোগ্রাম দিয়েছি। আমি আশা করব এই সময় আমরা একটা সশস্ত্র বাহিনী বিষয়ক আমরা একটা সেমিনার করতে চাচ্ছি, যেখানে আমরা ইনভাইট করছি। আমি অলরেডি ডিজিএফআই বিয়েকে বলে এসেছি গতকাল, যে আমাদেরকে অ্যালাউ করো এটা করতে, এবং আমরা সার্ভিং অফিসাররা এসে বলুক যে বঞ্চিত অফিসারদের দাবিটা কতটা মিথ্যা বা কতটা যৌক্তিক, তাহলে একটা আলাপ করা যাবে। আমরা যে সংস্কারের কথা বলতেছি, এই সংস্কার কার জন্য বেশি প্রয়োজন আছে কিনা, এটা নিয়েও আমরা রাওয়াতে আলাপ করব। এটা কিন্তু সশস্ত্র বাহিনীর ইন্টারনাল একটা বিষয় হবে। কিন্তু এটা যদি অ্যালাউ না করা হয়, আমরা তখন জাতীয় নেতৃবৃন্দ নিয়ে প্রেস ক্লাবে চলে যাব, তখন এটা কিন্তু জাতীয় ইস্যু হয়ে যাবে। তখন কিন্তু জনগণ প্রশ্ন করবে যে আমাদের ট্যাক্সের টাকায় সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে এটা কি হচ্ছে। আমি এখনো মনে করি যে সশস্ত্র বাহিনী 18 তারিখের এই প্রোগ্রামটা সুন্দরভাবে অর্গানাইজ করতে দিবে। ওরকম 1,20,000 টাকা তারা হল ভাড়া চাইবে না, এবং নিজেদের স্পন্সর প্রোগ্রাম হবে, এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা খোলাখুলি আলাপ করে আমাদের ভিতরে যে চিন্তাধারার গ্যাপ আছে এটা আমরা পূরণ করতে পারবো। এখন হচ্ছে হাসিনার প্রশ্ন। আমি তো মনে করি যে হাসিনাকে আসামি হিসেবে বিচার শেষ করার পরে আনতে হবে, এবং দেশে এনে তাকে রাখা যাবে না যে কোনো মূল্যে। কারণ রাখলে পরে আবার তার যথেষ্ট সিম্পাথাইজাররা আছে, তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তা বিচার কাজ শেষ হলেই আমাদের মনে হয় তাকে ফেরত আনার চেষ্টা করা উচিত। তার আগে তার হাত পা গুলাকে সাইজ করতে হবে। দেশে যারা আছে, যারা জেলে আছে, যারা মুক্ত আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার শেষ করে এক্সাম্পলারি পানিশমেন্ট মানুষকে দেখাইতে হবে যে হ্যাঁ, অপরাধ করলে শাস্তি হয়। বাংলাদেশে এখন আমরা এই উদাহরণ সৃষ্টি করতে পারিনি। আমরা নিরপরাধকে কি বলে ইয়ের মাধ্যমে মানে ট্রায়াল করে, মিথ্যা সাক্ষী হাজির করে, বিচার করে আমরা ফাঁসি দিতে, হত্যা করতে দেখেছি। নিরপরাধ মানুষকে গুম খুনের মাধ্যমে চলে যেতে দেখছি। ইভেন আমাদের আর্মি অফিসাররাও এটা থেকে মাপ পায় নাই। তো সুতরাং এই জিনিস, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। জাতি দেখতে চায় যে অপরাধ যারা করেছে তাদেরকে শাস্তি হয়েছে, এবং সেটা সিরিয়ার মতো হইতে পারে, ইরাকের মতো হইতে পারে, লাইন দিয়ে আফগানিস্তানের মতো হইতে পারে। বিচার হবে খুব দ্রুত সময়ের মধ্যে, কিন্তু সেটা মব জাস্টিস না। কিন্তু মব জাস্টিস পাবলিক আর কোনো উপায় না দেখলে কিন্তু আবার ওই পথে চলে যাবে। বিচার ব্যবস্থা যদি থাকে তখন কিন্তু আর এটা আসবে না। যদি আমি জানি যে বিচার করলে বিচার হবে এবং অপরাধী শাস্তি পাবে, তখন কিন্তু জনগণ আইন তাদের হাতে তুলে নিবে। আমার সবার প্রতি এই অনুরোধ থাকবে, আমরা এই বিচারটা দ্রুত করি, এবং সেখানে আমার আত্মীয়, আমার দলের লোক বা আমার পরিচিত, আমরা এই সমস্ত পরিচয়ে এক একজনের পক্ষে এক এক রকম যুক্তি খাড়া করতেছি। ও আমাকে বাঁচাইছে এতদিন, এখন আমার দায়িত্ব ওকে বাঁচাইতে হবে। ও আমাকে ওর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসে মাসে টাকা দিতে, এখন আমি ওর ব্যবসাটা প্রতিষ্ঠানটা নিয়ে চালাবো এবং তাকে আমি মাসাওয়ারা দিব। এখন হয়ে গেছে যে আগের যে চাঁদাবাজিটা ছিল ওইটার সাথে ভ্যাট যোগ হয়েছে, মানে আগে 1,000 টাকা হইলে এখন এটা 1,500 টাকা হয়েছে, কারণ 500 টাকা আওয়ামী লীগের লোক নাই, আর আগের 1,000 যেটা আওয়ামী লীগ নিত সেটা এখন আরেক দল নিয়ে।
মানুষের উপরে কিন্তু চাপ আরো বাড়ছে এবং দুর্নীতি সবখানে প্রত্যেকটা সরকারি অফিসে ঠিক আগের স্টাইলে একভাবে চলতেছে। এইটার যদি কোনো ব্যবস্থা না হয়, এই সমস্ত ডেভিল হান্ট সুন্দর সুন্দর নাম দিয়ে ইংরেজি হান্ট দিয়ে বাংলাদেশে অপারেশন চলে না। এখন বাংলা কায়দায় অপারেশন চালায়, ধরে ধরে একটা স্পটে বিচার করে শাস্তি দিয়ে দিতে হবে। এই সমস্ত বাকওয়াজের দিন চলে গেছে, এই সমস্ত শোবাজির দিন চলে গেছে। আমি যারা এগুলো নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে তাদেরকে বুঝতে হবে যে এগুলো মানুষ বুঝে যাচ্ছে, এগুলো নিয়ে বেশি দিন মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিদিনই হিসাব দিচ্ছে, কোনো ডেভিল ধরা পড়ছেন। আপনি একটা জিনিস দেখেন, এগুলো সব এরা সবাই জেল থেকে বেরিয়ে যাবে। আসল আমরা একটা দুর্নীতি নিয়ে এত গল্প শুনতেছি, আওয়ামী লীগের কোন রাজনীতিবিদ দুর্নীতিবাদের কোন বিচার শুরু হয়েছে আজ পর্যন্ত? কেউ ধরা পড়েছে? আমরা গরু ছাগল ভাড়া, ছাগল মতি অমক তমকের ধরতে দেখতেছি, সরকারি অফিসে দুর্নীতিবাজ ধরতে দেখতেছি, সাধারণ দুর্নীতিবাজদের নিয়ে আলাপ দেখতেছি। রাজনীতিবিদ দুর্নীতিবাজরা কোথায় গেল? তারা, এদের বিচার তো শুরু হয় না। আপনাকে বুঝতে হবে যে এইগুলো দিয়ে ওই জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আর একটা হাসিনা বা আমি বলতে ভুলে গিয়েছিলাম, গতকালের যে হিউম্যান রাইটস এর রিপোর্টটা যেটা বের হয়েছে, এইটার সাথে আয়নাঘরকে মিক্স আপ করে দেওয়া হয়েছে। এটাকে যদি 2-3 দিন আগে পিছে করা হইতো তাহলে মানুষ কিন্তু এটা একদিনে দুইটা মানে ন্যাশনাল ইস্যু চলে আসছে। এটা কিন্তু পরিকল্পিত ভাবে করা হয়েছে, এতদিন ধরে টেনে রেখে এনে একই দিনে জিনিসটা। তো পুরা মিডিয়াটা কিন্তু দুইটা ইস্যু যদি 7 দিন পরে আসতো তাহলে মানুষ কিন্তু আরো ভালোভাবে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারতো, যায় না করে কতটা নির্মম ভাবে ছিল। এবং সত্যিকার অর্থে যারা ইলেকশন চাচ্ছে তাদেরকে ওখানে একদিনের জন্য গেস্ট হলেও রাখা উচিত, যে আপনি একদিন ওখানে থেকে আসেন, তারপরে ইলেকশন চান না বিচার চান, সেটা আমরা বুঝতে চাই। 6 মাসের জন্য রাখতে হবে ভাই, সব মারা যাবে, কাউকে ফেরত জীবিত আনা যাবে না। তো হ্যাঁ, কারণ যে একদিনই থাকুক, একদিনই থেকে এসে জাতিকে বলুক যে হ্যাঁ আমরা এদের বিচার চাই না, আগে ইলেকশন চাই। আমরা 16 বছর মানে খোদায় জ্বালায় অস্থির হয়ে রয়েছি, আমাদের এখন তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। কর্নেল ফেরদৌসী, আপনি এটা শেষ করবেন প্লিজ। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে যে এই কমিশনগুলোকে আগে রিফর্ম করতে হবে বা বাদ দিতে হবে, নতুন গঠন করতে হবে। উপদেষ্টা মন্ডলী 90% বাদ দিতে হবে, ডক্টর ইউনূসের প্রতি আমার অনুরোধ। আর এই নির্বাচন নিয়ে শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন এই আমান আজমিকে নিয়ে কিভাবে কি করা হয়েছে। প্রিয় দর্শক, ব্রিগেডিয়ার নাসির এবং আর অনেকের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।